আচ্ছা, চলো উজ্জয়িনী, আজকে ক্লাসটা আমরা স্টার্ট করি। তো প্রিভিয়াস ক্লাসে আমরা যেটা স্টার্ট করেছিলাম সেটা হচ্ছে ইউনিফর্ম সার্কুলার মোশন। আমি জাস্ট ছোট্ট করে একবার তোমার ইউনিফর্ম সার্কুলার মোশনটা রিক্যাপ করে দিই। সেটা হচ্ছে যে একটা অবজেক্ট যদি কোনো একটা পয়েন্টকে সেন্টার করে একটা সার্কুলার পাথের সারকামফেয়ারেন্স দিয়ে মুভ করে উইথ এ কনস্ট্যান্ট স্পিড, তখন আমরা মোশন অফ দ্যাট পার্টিকেল অর মোশন অফ দ্যাট বডিকে ডিফাইন করছি অ্যাজ ইউনিফর্ম সার্কুলার মোশন। এই ইউনিফর্ম সার্কুলার মোশনের মধ্যে ইউনিফর্ম এই টার্মটা ডিফাইন করছে দ্য ম্যাগনিটিউড অফ ভেলোসিটি, দ্যাট ইজ স্পিড রিমেন্স কনস্ট্যান্ট, কিন্তু ভেলোসিটি কন্টিনিউয়াসলি চেঞ্জ করবে। তার কারণ কি, আমরা যদি এই পার্টিকুলার ডায়াগ্রামটাকে ফলো করি, যেখানে দেখো চারটে পয়েন্টকে কনসিডার করা হয়েছে এই এই তোমার সার্কুলার পাথের উপরে। এই চারটে পয়েন্ট ছাড়া তুমি যতগুলো পয়েন্ট তোমার কাছে অ্যাভেলেবেল আছে, ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টস, সব কটা কেসে একই ব্যাপার। পার্টিকেলটা যে ডাইরেকশানে রোটেট করছে, আমি যদি সেই ডাইরেকশানে একটা করে ট্যানজেন্ট ড্র করি ফ্রম দ্যাট পয়েন্ট, তাহলে ওই ট্যানজেন্টটা ডিফাইন করবে দ্য ডাইরেকশন অফ মোশন অ্যাট দ্যাট পয়েন্ট অ্যাট এনি ইনস্ট্যান্ট। তার মানে এ পয়েন্ট থেকে যে ট্যানজেন্টটা ড্রন হয়েছে সেটা কোনো একটা ইনস্ট্যান্টে এ পয়েন্টে পার্টিকেলের তোমার ডাইরেকশন অফ মোশনকে ডিফাইন করবে। যখন পার্টিকেলটা বিতে রিচ করছে, ম্যাগনিটিউড অফ ভেলোসিটি অর স্পিড সেম থাকছে, কিন্তু ডাইরেকশন অফ মোশন দেখো কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে। একই রকমভাবে যখন বি থেকে সিতে রিচ করছে, সেম জিনিস হচ্ছে, ভি এর ভ্যালু সেম থাকছে, ম্যাগনিটিউড অফ ভি সেম থাকছে, কিন্তু ডাইরেকশন অফ মোশন প্রত্যেকটা পয়েন্টে কন্টিনিউয়াসলি চেঞ্জ করছে উইথ টাইম। সেই জন্য আমরা ইউনিফর্ম টার্মটাকে ইউজ করি টু ডিফাইন দ্যাট স্পিড অফ দ্য পার্টিকেল অর স্পিড অফ দ্য রোটেটিং পার্টিকেল রিমেন্স কনস্ট্যান্ট থ্রু আউট দ্য টাইম, কিন্তু ডাইরেকশন অফ মোশন উইল চেঞ্জ কন্টিনিউয়াসলি। এইবার আমরা যখন এরকম সার্কুলার মোশনকে ডিফাইন করব, তখন আমাদের একটা জিনিস মনে রাখতে হবে উজ্জয়িনী, সেটা হচ্ছে যে কোনো অবজেক্ট বা কোনো পার্টিকেল নিজে থেকে সার্কুলার পাথে রোটেট করতে পারে না, তাকে রোটেট করাতে হয়। তার মানে তোমাকে পার্টিকেলকে ফোর্সফুলি একটা সারকামফেয়ারেন্স অফ সার্কুলার পাথ দিয়ে রোটেট করাতে হবে। এর জন্য যেটা আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট টার্ম, তার নাম হচ্ছে সেন্ট্রিপেটাল ফোর্স অ্যান্ড অ্যাক্সিলারেশন। এই সেন্ট্রিপেটাল টার্মটার মানে কি? সেন্ট্রিপেটাল মিনস হচ্ছে সেন্টার সিকিং। তার মানে এখানে আমরা এমন একটা ফোর্স বা অ্যাক্সিলারেশনকে কনসিডার করব যার ডাইরেকশন থাকবে অলওয়েজ টুয়ার্ডস দ্য সেন্টার। এই সেন্ট্রিপেটাল ফোর্সের এক্সিস্টেন্স ছাড়া আর কোনোভাবে পার্টিকেলকে আমরা এরকম সার্কুলার পাথে রোটেট করাতে পারবো না। এবার এই সেন্ট্রিপেটাল ফোর্স কিভাবে অ্যাক্ট করে? সেন্ট্রিপেটাল ফোর্সের একটা হচ্ছে সেন্ট্রিপেটাল, এই টার্মিনোলজিটা, সেন্ট্রিপেটাল মিন্স সেন্টার সিকিং। তার মানে এই ফোর্স বা ফোর্স যেদিকে থাকবে ডাইরেক্টেড, অ্যাক্সিলারেশনও সেই দিকে ডাইরেক্টেড থাকবে। তাহলে এই ফোর্সের ডাইরেকশন হচ্ছে অলওয়েজ টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্যাট সার্কুলার পাথ। তো এই কেসে শুধুমাত্র এই ডাইরেকশনটার উপর বেস করে আমরা সেন্ট্রিপেটাল ফোর্সকে ডিফাইন করতে পারি না। তাহলে সেন্ট্রিপেটাল ফোর্সকে ডিফাইন করতে গেলে পরে আমাদের ফার্স্টে একটা ডায়াগ্রামকে কনসিডার করতে হবে। কীরকম? ধরা যাক আমরা এই রকম একটা ডায়াগ্রামকে কনসিডার করছি, যেখানে যে কোনো একজন, কোনো পার্সন ধরো একটা অবজেক্টকে একটা থ্রেড বা রোপ দিয়ে টাই আপ করে একটা অ্যান্টি ক্লকওয়াইজ পাথে রোটেট করাচ্ছে। ঠিক যেরকমভাবে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্টকে পজিটিভ মোমেন্ট বলেছিলাম, ক্লকওয়াইজ মোমেন্টকে নেগেটিভ মোমেন্ট বলেছিলাম, ঠিক একই সাইন কনভেনশন সার্কুলার মোশনের কেসেও কিন্তু আমরা ইউজ করি। অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন অর অ্যান্টি ক্লকওয়াইজ সার্কুলেশন হচ্ছে পজিটিভ, ক্লকওয়াইজ সার্কুলেশন হচ্ছে নেগেটিভ। এবার দেখো এই ফিগার ওয়াইজ যখন আমরা এই অবজেক্টটাকে এরকম অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশানে রোটেট করাচ্ছি অ্যারাউন্ড দ্যাট সার্কুলার পাথ, তখন আমাদের হাত দিয়ে আমরা এই অবজেক্টের উপর
তোমার থ্রু দ্যাট থ্রেড অর রোপ তুমি যাই বলো বা স্ট্রিং, সেটা দিয়ে আমরা একটা ফোর্স অ্যাপ্লাই করছি। এই ফোর্সটা যদি আমি অ্যাপ্লাই না করতাম, তাহলে পরে এই অবজেক্টটা বা এই পার্টিকেলটা কিন্তু এরকম সার্কুলার পাথে রোটেট করতো না। এবারে তুমি যদি এই হ্যান্ডটাকে, তো সেন্টারে রয়েছে আমাদের হাতটা, তার মানে এই পয়েন্টটা হচ্ছে আমাদের সেন্টার অফ দ্য সার্কেল বা সেন্টার অফ দ্য সার্কুলার পাথ। এবার সেন্টারের থেকে তুমি সার্কামফেয়ারেন্সের উপর যে কোনো পয়েন্টকে যদি একটা স্ট্রেট লাইন দিয়ে কানেক্ট করো, তাহলে সেই স্ট্রেট লাইনটা সবসময়তে ওই সার্কেলের রেডিয়াস হবে। আমি অলরেডি বলেছি সেন্ট্রিপেটাল মিনস সেন্টার সিকিং, তার মানে ফোর্সের ডাইরেকশন থাকবে অলওয়েজ টুয়ার্ডস দ্য সেন্টার। এবার টুয়ার্ডস দ্য সেন্টার কিভাবে অ্যাক্ট করবে? যে মোমেন্টে পার্টিকেলটা এই পজিশনে রয়েছে বা অবজেক্টটা এই পজিশনে রয়েছে, তোমার কাজ হচ্ছে সেই অবজেক্টের পজিশনের সাথে সেন্টারকে যদি তুমি একটা স্ট্রেট লাইন দিয়ে কানেক্ট করো, তাহলে পরেই তোমাকে সেটা এই স্ট্রিংটা দেবে ফিজিক্যালি। তাহলে অ্যালং দ্যাট স্ট্রিং টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য সার্কুলার পাথ মানে হচ্ছে ফোর্সের ডাইরেকশন হচ্ছে অ্যালং দ্য রেডিয়াস টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য সার্কুলার পাথ। এই ব্যাপারটা তোমার কাছে ক্লিয়ার হলো কিনা বলো। হ্যাঁ স্যার। এবার যখন তুমি একটা সার্কেলকে ড্র করছো, সার্কেলের যে কোনো পয়েন্টে তুমি যদি একটা রেডিয়াসকে ড্র করো, ধরা যাক আমরা যদি প্রিভিয়াস ফিগারে ব্যাক করে যাই, এই এ বি সি ডি প্রত্যেকটা পয়েন্টে এগুলো এক একটা ট্যানজেন্ট। এবারে আমি যদি একটা কোনো পার্টিকুলার, ধরো আমি সেন্টার থেকে এই বি পয়েন্টে রেডিয়াসটাকে ড্র করলাম, তাহলে এই সেন্টার থেকে যদি আমি বি পয়েন্টে রেডিয়াসটাকে ড্র করি উজ্জয়িনী, তাহলে এই রেডিয়াস এবং এই ট্যানজেন্টটা কীরকমভাবে এক্সিস্ট করছে দেখো তো। অ্যাঙ্গেলটা কি বলা পসিবল ফিগার থেকে? স্যার 90 ডিগ্রি। 90 ডিগ্রি, ভেরি গুড। এইটা হচ্ছে আমাদের এই ফোর্সকে ডিফাইন করার আরও একটা লজিক। এবার ফোর্সটা কীভাবে অ্যাক্ট করবে? ফোর্সটা অ্যাক্ট করবে অ্যালং দিস রেডিয়াস টুয়ার্ডস দ্য সেন্টার। তার মানে আমাদের ফোর্সের ডাইরেকশন কি? আমাদের ফোর্সের ডাইরেকশন হচ্ছে টুয়ার্ডস দ্য সেন্টার। এবার এই ফোর্সটা যে লাইন বরাবর অ্যাক্ট করছে সেইটা ওই পয়েন্টের ট্যানজেন্টের সাথে মিউচুয়ালি পারপেন্ডিকুলার। এবার অ্যালং দ্য ট্যানজেন্ট কি তোমার বা ট্যানজেন্ট কি তোমার রিপ্রেজেন্ট করছে? ডাইরেকশন অফ মোশন। তার মানে আমরা কি বলতে পারি? সেন্ট্রিপেটাল ফোর্স ইজ অলওয়েজ পারপেন্ডিকুলার টু দ্য ডাইরেকশন অফ মোশন অফ দ্যাট পার্টিকেল এক্সিকিউটিং ইউনিফর্ম সার্কুলার মোশন। এই ব্যাপারটা তোমার কাছে ক্লিয়ার হলো কিনা বলো। হ্যাঁ স্যার। তাহলে পরে আমাদের কাছে কি কি ইনফরমেশন আমরা পেলাম? একটা হচ্ছে যখন একটা পার্টিকেল ইউনিফর্ম সার্কুলার মোশনে বা ইউনিফর্ম সার্কুলার মোশন এক্সিকিউট করছে, পার্টিকেলের উপর অ্যালং দ্য রেডিয়াস টুয়ার্ডস দ্য সেন্টার একটা নেসেসারি ফোর্স অ্যাক্ট করছে, যে ফোর্সটা হচ্ছে অ্যাট এভরি পয়েন্ট ইজ পারপেন্ডিকুলার টু দ্য ডাইরেকশন অফ মোশন অফ দ্যাট রোটেটিং বডি। এই ফোর্সটাকে আমরা কনসিডার করছি বা ডিফাইন করছি অ্যাজ আওয়ার সেন্ট্রিপেটাল ফোর্স। এটা নেসেসারি। সেন্ট্রিপেটাল ফোর্স ছাড়া কখনো সার্কুলার মোশন বা ইউনিফর্ম সার্কুলার মোশন হওয়া পসিবল নয়। তাহলে পরে আমাদের কাছে একটা ইনফরমেশন হলো কি? সেন্ট্রিপেটাল ফোর্স ইজ নেসেসারি ফর ইউনিফর্ম সার্কুলার মোশন। এবারে আমাদের সেন্ট্রিপেটাল ফোর্সের তাহলে ডেফিনেশন কি হবে? সেন্ট্রিপেটাল ফোর্সের ডেফিনেশন হচ্ছে যে ফোর্সটা একটা বডির উপর অ্যাক্ট করছে, যেখানে বডিটা মুভ করছে অ্যালং এ সার্কুলার পাথ, এবং যে ফোর্সটা ডাইরেক্টেড অলওয়েজ টুয়ার্ডস দ্য সেন্টার অ্যালং দ্য রেডিয়াস অফ দ্য সার্কুলার পাথ অ্যান্ড ইজ পারপেন্ডিকুলার টু দ্য ডাইরেকশন অফ মোশন, সেই ফোর্সকেই আমরা ডিফাইন করব অ্যাজ আওয়ার সেন্ট্রিপেটাল ফোর্স। তাহলে আমাকে যদি ডেফিনেশনটা লিখতে বলা হয়, তাহলে আমি ডেফিনেশনে কি লিখব? দ্য ফোর্স হুইচ অ্যাক্টস অন এ
body moving in a circular path uh, and is directed along the radius towards the center of the circular path and is always perpendicular to the direction of motion is called centripetal. আচ্ছা, ডাইরেকশন অফ মোশন অফ দ্য বডি লিখে দিই। ডাইরেকশন অফ মোশন অফ দ্য বডি ইজ কল্ড সেন্ট্রিপেটাল ফোর্স। দেখো ডেফিনেশনটা তোমার কাছে ক্লিয়ার হলো কিনা বলো। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার এই ফোর্সের আর কিন্তু কোনো ডাইরেকশন নেই। ফোর্সের সব ডাইরেকশন হচ্ছে সবসময় টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য সার্কুলার পাথ। এই ফোর্সটা আমাদের এইখানে আমাদের সেন্ট্রিপেটাল ফোর্সে যদি এক্সাম্পল বলে, আমরা যদি এই এক্সাম্পলটাকে কনসিডার করি, তাহলে এখানে সেন্ট্রিপেটাল ফোর্স কে প্রোভাইড করছে? আমাদের হাত। কার উপর অ্যাপ্লাইড হচ্ছে? অন দ্যাট রোটেটিং বডি। কিভাবে অ্যাক্ট করছে? অ্যালং দ্যাট থ্রেড অর অ্যালং দ্যাট রোপ বা অ্যালং দ্যাট স্ট্রিং। আমরা যদি প্ল্যানেটারি মোশনকে কনসিডার করি, তাহলে প্ল্যানেটারি মোশনের কেসে সেন্ট্রিপেটাল ফোর্স কার উপর অ্যাক্ট করবে? প্ল্যানেটের উপর, যারা সানকে সেন্টার করে রিভলভ করছে। এখানে সেন্ট্রিপেটাল ফোর্স কে প্রোভাইড করবে? সান প্রোভাইড করবে। আর সেন্ট্রিপেটাল ফোর্স এখানে কিভাবে প্রোভাইডেড হবে? সান প্রত্যেকটা প্ল্যানেটের উপর একটা গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকটিভ ফোর্স বা পুল অ্যাপ্লাই করে। সেই গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাপ্লাইড বাই দ্য সান অন দ্য প্ল্যানেট, এটাই অ্যাক্ট করে অ্যাজ দ্য সেন্ট্রিপেটাল ফোর্স, যার জন্য প্ল্যানেটগুলো একটা কনস্ট্যান্ট স্পিডে রাফলি একটা সার্কুলার অরবিটে তোমার সানকে সেন্টার করে রিভলভ করতে থাকে। ঠিক একই জিনিস তুমি যদি ইলেকট্রনের মোশন অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াসকে কনসিডার করো, তাহলে সেখানে নিউক্লিয়াস হচ্ছে পজিটিভলি চার্জড আর ইলেকট্রনস হচ্ছে নেগেটিভলি চার্জড। তাহলে এখানে ইলেকট্রনসের উপরে নিউক্লিয়াস অ্যাপ্লাই করবে সেন্ট্রিপেটাল ফোর্স, আর এখানে সেন্ট্রিপেটাল ফোর্সটা কি মোডে অ্যাপ্লাইড হবে? প্লাস মাইনাস সবসময় একজন আরেকজনকে অ্যাট্রাক্ট করে। অপোজিট চার্জেস অলওয়েজ অ্যাট্রাক্ট ইচ আদার। তাহলে পজিটিভলি চার্জ নিউক্লিয়াস যেটা সেন্টারে আছে, সে নেগেটিভলি চার্জড ইলেকট্রনসের উপর যে ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকটিভ ফোর্সটা অ্যাপ্লাই করে, সেই ফোর্সটা হচ্ছে এখানে সোর্স অফ সেন্ট্রিপেটাল ফোর্স। যখন একটা লেভেল রোডে কার টার্ন নেয়, তখন কারের টায়ারের সাথে রোডের মধ্যে একটা ফ্রিকশান অ্যাক্ট করে। টার্নিংয়ের সময়তে এই রোডের ফ্রিকশান, মানে তোমার ফ্রিকশান বিটুইন দ্য টায়ার অ্যান্ড রোড, এইটা প্রোভাইড করে নেসেসারি সেন্ট্রিপেটাল ফোর্স। তাহলে দেখো সমস্ত এক্সাম্পলে আমাদের সোর্স অফ সেন্ট্রিপেটাল ফোর্স চেঞ্জ হচ্ছে, কিন্তু এরকম কোনো এক্সাম্পল আমরা কিন্তু পাবো না যে এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি কোনো সেন্ট্রিপেটাল ফোর্স অ্যাক্ট না করলেও বডিটা রোটেট করছে অ্যাবাউট এ সার্টেন পয়েন্ট। ব্যাপারটা তোমার কাছে ক্লিয়ার হলো কিনা বলো। হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে যেটা নেক্সট টার্ম সেটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। সেন্ট্রিপেটালের অপোজিট মিনিং হচ্ছে সেন্ট্রিফিউগাল। সেন্ট্রিপেটাল মানে কি ছিল? সেন্টার সিকিং। আর সেন্ট্রিফিউগালের মানে হয়ে গেল অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার। সেন্ট্রিফিউগাল মিন্স অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার। তার মানে এই ফোর্সটার ডাইরেকশন হচ্ছে অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার। এইবার এখানে একটা কথা বলে দিই উজ্জয়িনী, যেটা হচ্ছে নিউটনস থার্ড ল কি বলে? এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। তাহলে আমাদের হ্যান্ড যদি অবজেক্টের উপর একটা ফোর্স অ্যাপ্লাই করে, তাহলে অবজেক্ট আমাদের হ্যান্ডের উপর একটা রিয়াকশান ফোর্স ব্যাক করাবে। এই জন্য দেখো রিয়াকশান ফোর্সটার অ্যারো রয়েছে এগেনস্ট দ্য সেন্ট্রিপেটাল ফোর্স, কিন্তু এই রিয়াকশান ফোর্সটা অ্যাক্ট করছে অন আওয়ার হ্যান্ড। এই ফোর্সটার ডাইরেকশান অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার, বাট ইট ইজ নট দ্য সেন্ট্রিফিউগাল ফোর্স। এই রিয়াকশান ফোর্সটা হচ্ছে রিয়াকশান অফ সেন্ট্রিপেটাল ফোর্স, এটা কমপ্লিটলি ডিফারেন্ট।
সেন্ট্রিফিউগাল ফোর্স হচ্ছে তুমি যখন গাড়িতে ধরো কোথাও যাচ্ছ, কারটা যখন টার্ন নেয় তখন তুমি এটা সবসময়তেই ফিল করেছো যেদিকে কারটা টার্ন নিচ্ছে তার অপোজিট সেন্সে যেন তোমাকে কেউ বাইরের দিকে ধাক্কা দিচ্ছে। একটু চিন্তা করে দেখো, গাড়িটা যদি লেফট টার্ন নেয় তাহলে মনে হয় কি আমাদের যেন টুয়ার্ডস রাইট কেউ পুশ করছে, আবার গাড়িটা যদি রাইট টার্ন নেয় তখন আমাদের মনে হয় টুয়ার্ডস লেফট যেন আমাদের কেউ পুশ করছে, তাই না? এটা তুমি ফিল হ্যাঁ করেছো? স্যার। এই ফোর্সটা কোথা থেকে অ্যাপিয়ার করলো? কেউ তো আমাদের উপর বাইরে থেকে দাঁড়িয়ে ফোর্স দিচ্ছে না, তাই না? তার মানে কি এখানে ফোর্সটা সামহাউ সাম ওয়ে ক্রিয়েটেড হচ্ছে। এখানে এই যে অবজেক্টটা যেটা রোটেট করছে, আরেকটা জিনিস তুমি চিন্তা করে দেখো, তুমি যখন গাড়ির মধ্যে রয়েছো তুমি এই ফোর্সটাকে ফিল করছো কারটা যখন টার্ন নিচ্ছে, কিন্তু রাস্তায় যে লোকটি দাঁড়িয়ে আছে সে কিন্তু, বা তুমি যদি গাড়ির বাইরে রাস্তায় দাঁড়িয়ে থাকো, অন্য কোনো কার যদি তোমার সামনে দিয়ে টার্ন নিয়ে যায়, তুমি কিন্তু ওই কারের মধ্যে বসে থাকা মানুষটি যে ফোর্সটা ফিল করবে সেটা কিন্তু তুমি বাইরে দাঁড়িয়ে ফিল করছো না। কেন? তার মানে কি? তার মানে এখানে ব্যাপারটা হচ্ছে অবজারভারকে রোটেটিং বডির মধ্যে থাকতে হবে। কার এখানে রোটেটিং বডি, রোটেটিং বডির ভিতরে অবজারভারকে থাকতে হবে। অবজারভার যদি রোটেটিং বডির বাইরে থাকে তাহলে কিন্তু এই ফোর্সটা ফিল করবে না। এবার রোটেটিং বডি যখন রোটেট করছে, ও একটা পার্টিকুলার স্পিডে রোটেট করছে, তাহলে ওই কারের মধ্যে বসে থাকা আমরা কারের সাথে একই স্পিডে রোটেট করছি। তাহলে এই আমাদের স্পিড আর বডির স্পিড যদি সেম হয় তখন আমরা কি ফিল করি? যেন আমাদের উপর অ্যালং দ্য রেডিয়াস, ঠিক সেন্ট্রিপেটাল ফোর্সের মতন অ্যালং দ্য রেডিয়াস বাট অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার, যেন আমাদের উপর একটা ফোর্স অ্যাক্ট করছে বলে অ্যাপিয়ার করে। এই ফোর্সটাকে আমরা বলি হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স, যেটা সেন্ট্রিপেটাল ফোর্সের অপোজিট ডাইরেকশানে অ্যাক্ট করে, বাট এটা কিন্তু সেন্ট্রিপেটাল ফোর্সের রিয়াকশান ফোর্স নয়। কেন রিয়াকশান ফোর্স নয়? কারণ সেন্ট্রিফিউগাল ফোর্স কিন্তু রোটেটিং বডির উপরই অ্যাক্ট করছে। তুমি বডির মধ্যে আছো বলে তুমি ফিল করতে পারছো, তুমি বডির বাইরে থাকলে কিন্তু ফিল করতে পারতে না। তাহলে সেন্ট্রিপেটাল ফোর্স যে বডির উপর অ্যাক্ট করছে, রিয়াকশান ফোর্স অবভিয়াসলি সেম বডির উপর অ্যাক্ট করতে পারে না, কারণ অ্যাকশান রিয়াকশান যদি সেম বডির উপর অ্যাক্ট করে তাহলে এরা নালিফাই করে দেয়। তাহলে এখানে যে রোটেটিং বডির উপর সেন্ট্রিপেটাল ফোর্স অ্যাক্ট করছে সেই রোটেটিং বডির উপরে আরেকটা নিউ ফোর্স অ্যাক্ট করছে, যেটাকে আমরা বলছি হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। এবং সেটা আমরা কখন ফিল করতে পারছি? যখন আমরা ওই রোটেটিং বডির ভিতরে বসে আছি। এই অবধি ব্যাপারটা তোমার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ স্যার। তাহলে পরে আমি যদি সেন্ট্রিফিউগাল ফোর্সকে ডিফাইন করতে চাই তাহলে পরে আমি কি বলতে পারি? দ্য ফোর্স হুইচ অ্যাপিয়ার্স টু অ্যাক্ট অন এ বডি মুভিং ইন এ সার্কুলার পাথ and is direct and is directed along the radius away from the center of the circular path is called the centrifugal force. এখানে একটা নেসেসিটি কন্ডিশন কি? দ্য observer must rotate with the body at the same speed to feel this force. এবার এই ফোর্সটা তুমি, মানে অবজারভার যদি অবজেক্টের সাথে রোটেট করে তবেই ফিল করতে পারবে, আদারওয়াইজ ফিল করতে পারবে না। তার মানে এই ফোর্সটা ইন রিয়েলিটিতে সমস্ত কেসে এক্সিস্ট করে না। এই টাইপ অফ ফোর্সকে আমরা বলি হচ্ছে ফিকটিশাস ফোর্স অর ভার্চুয়াল ফোর্স অর সিউডো ফোর্স। তার মানে সেন্ট্রিফিউগাল ফোর্স ইজ নট এ রিয়েল ফোর্স। সিউডো মিন্স ইম্যাজিনারি বা ঘোস্ট। মানে এটাকে ইম্যাজিনারি কেন বলা হচ্ছে? কারণ
সমস্ত কেসে, সমস্ত সিচুয়েশানে সেন্ট্রিফিউগাল ফোর্সকে রিয়েলাইজ করা যায় না। রিয়েলাইজ করতে গেলে তোমার মানে বেসিক ক্রাইটেরিয়া হচ্ছে এইটা, যে তোমাকে ওই বডির সাথে একই স্পিডে রোটেট করতে হবে। তাহলে তুমি যদি রোটেট না করো তাহলে তুমি ফিল করতে পারবে না। কিন্তু সেন্ট্রিপেটাল ফোর্স কিন্তু যে কোনো কন্ডিশনেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেন্ট্রিপেটাল ফোর্সটা অ্যাক্ট করছে অন দ্যাট বডি। সেই জন্য মনে রাখবে, সেন্ট্রিফিউগাল ফোর্স ইজ নট এ রিয়েল ফোর্স। এটাকে, এই টাইপ অফ ফোর্সকে আমরা বলছি ভার্চুয়াল অর ফিকটিশাস অর সিউডো ফোর্স। কেন সিউডো ফোর্স? তার কারণ হচ্ছে সেন্ট্রিফিউগাল, যেটা কনফিউশন সব থেকে অ্যারাইজ করে, সেন্ট্রিপেটাল ফোর্স আর সেন্ট্রিফিউগাল ফোর্সের আমাদের এখন কোনো ক্যালকুলেশন করতে হচ্ছে না, কিন্তু যখন ক্যালকুলেশন করতে হয় হায়ার স্টাডিজে তখন দেখা যায় সেন্ট্রিপেটাল ফোর্স সেন্ট্রিফিউগাল ফোর্সের ম্যাগনিটিউড সেম, দে আর অপোজিটলি ডাইরেক্টেড। তাতে করে অবভিয়াসলি আমাদের মাথাতে এটা আসে, সেন্ট্রিপেটাল আর সেন্ট্রিফিউগাল দে আর অ্যাকশন রিয়াকশন ফোর্সেস। কিন্তু এরা অ্যাকশন রিয়াকশন ফোর্সেস নয়। কেন? কারণ সেন্ট্রিপেটাল আর সেন্ট্রিফিউগাল দুটো ফোর্সই অ্যাক্ট করছে অন দ্য সেম রোটেটিং বডি। যদি এরা অ্যাকশন রিয়াকশন হতো তাহলে সেন্ট্রিপেটাল সেন্ট্রিফিউগাল একজন আরেকজনকে ক্যান্সেল করে দিত এবং আমরা আলটিমেটলি কখনো এরকম রোটেশনকে অবজার্ভই করতে পারতাম না। তাহলে সেন্ট্রিপেটাল ফোর্স কোনো ইন্টারঅ্যাকশন থেকে ক্রিয়েটেড হচ্ছে না, এটা হচ্ছে রেজাল্ট অফ রোটেশন। তাই জন্য আমরা সেন্ট্রিফিউগাল ফোর্সকে বলি অ্যান ইমাজিনারি অর ফিকটিশাস অর এ সিউডো ফোর্স। দেখো ব্যাপারটা ক্লিয়ার হলো কিনা বলো উজ্জয়িনী? হ্যাঁ স্যার। তাহলে আমরা কি মনে রাখবো? যে দ্য সেন্ট্রিফিউগাল ফোর্স ইজ নট এ রিয়েল ফোর্স, ইট ইজ কল্ড fictitious force or virtual force or pseudo force, because it এটাকে বলতে পারো বিকজ ইট ইজ নট এ পার্ট অফ অ্যান ইন্টারঅ্যাকশন বাট ইজ এ রেজাল্ট অফ রোটেশন। ম্যাগনিটিউড ওয়াইজ সেন্ট্রিপেটাল সেন্ট্রিফিউগাল ফোর্স সেম, অপোজিটলি ডাইরেক্টেড, কিন্তু এরা অ্যাকশন রিয়াকশন ফোর্স নয়। তার কারণটা জাস্ট আমি বলে দিচ্ছি এখানে। দো সেন্ট্রিপেটাল অ্যান্ড সেন্ট্রিফিউগাল ফোর্সেস আর equal in magnitude and oppositely directed, they are not action reaction forces because they act on the same rotating body. এটা মাথায় রেখো, ঠিক আছে? দেখো উজ্জয়িনী, এটা ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এইটুকুই আমাদের এই পার্টের মধ্যে রয়েছে উজ্জয়িনী। এবার আমি একটা পার্ট আগের দিন তোমাকে লাস্ট ক্লাসে আমি বলিনি, আজকে তোমাকে সেইটা বলে দেব। সেটা হচ্ছে আমরা যেটা টর্ক অ্যান্ড মোমেন্টের পার্টটা পড়েছিলাম, সেই পার্টে আমরা যখন প্রিন্সিপাল অফ মোমেন্টস পড়েছিলাম সেখানে আমরা একটা কন্ডিশন ডিফাইন করেছিলাম যে প্রিন্সিপাল অফ মোমেন্টসের কেসে বডিটা ইকুইলিব্রিয়ামে থাকবে। তাহলে আমাদের এই ইকুইলিব্রিয়ামটাকে একটু ডিফাইন করে নিতে হবে যে ইকুইলিব্রিয়ামটা কি, কটা টাইপ অফ ইকুইলিব্রিয়াম আমাদের কাছে এক্সিস্ট করে। এই পার্টটা হয়ে গেলে আমাদের ফার্স্ট চ্যাপ্টারটা কমপ্লিট, তারপর আমরা সেকেন্ড চ্যাপ্টারে চলে যাব। এবার যেটা তোমাকে আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম অফ রিজিড বডি। ইকুইলিব্রিয়াম মানে কি বলেছিলাম? ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে অবজেক্টের উপরে এন নাম্বার অফ ফোর্সেস অ্যাক্ট করবে। এন নাম্বার মিন্স টু অর মোর দ্যান টু ফোর্সেস সাইমালটেনিয়াসলি অ্যাক্ট করবে, কিন্তু বডি রেস্টে থাকলে রেস্টে থাকবে। যদি বডি একটা কনস্ট্যান্ট স্পিডে মুভ করে
তাহলে কনস্ট্যান্ট স্পিডে মুভ করবে। তার মানে নেট এফেক্ট বা রেজাল্টেন্ট অফ অল দোজ ফোর্সেস হুইচ উইল অ্যাক্ট অন দ্যাট বডি সাইমালটেনিয়াসলি, সেই রেজাল্টেন্ট বা নেট এফেক্ট অফ দ্য ফোর্সেস হয়ে যাবে জিরো। তাহলে আমরা সেই বডিটাকে বলবো দ্য বডি অর দ্য রিজিড বডি ইজ ইন ইকুইলিব্রিয়াম। তাহলে এই জিনিসটাকে যদি আমি সিম্পল ওয়েতে লিখতে চাই, তাহলে আমি এভাবে লিখতে পারি উজ্জয়িনী, যে এ রিজিড বডি ইজ সেড টু বি ইন এ স্টেট অফ ইকুইলিব্রিয়াম হোয়েন দ্য রেজাল্টেন্ট অর নেট এফেক্টও তুমি এটাকে বলতে পারো, হোয়েন দ্য রেজাল্টেন্ট অফ এ নাম্বার অফ ফোর্সেস, এখানে নাম্বার অফ ফোর্সেস মানে হচ্ছে অ্যাটলিস্ট টু অর মোর দ্যান টু। সিঙ্গল ফোর্সে কিন্তু কখনো ইকুইলিব্রিয়াম হয় না, এই জন্য দুটো হতেই হবে অর মোর দ্যান টু হতে হবে। when the resultant of a number of forces acting on a body is zero, such that the state state of the body, state of the body means whether rest or motion remains unchanged। এবার কিভাবে আনচেঞ্জ থাকবে? তার মানে বডির মধ্যে কোনো অ্যাক্সিলারেশন প্রডিউসড হবে না। অ্যাক্সিলারেশন প্রডিউস না হলে ভেলোসিটি চেঞ্জ হবে না, ভেলোসিটি চেঞ্জ না হলে পরে স্টেট অফ মোশন চেঞ্জ করবে না। তাহলে ফোর্স অ্যাক্ট করছে টু অর মোর দ্যান টু ফোর্সেস, কিন্তু এদের নেট এফেক্ট জিরো হয়ে যাচ্ছে। বডি রেস্টে থাকলে রেস্টে থাকবে, বডি যদি কনস্ট্যান্ট মোশন এক্সিকিউট করে তাহলে ইউনিফর্ম মোশন এক্সিকিউট করতে থাকবে। এই ব্যাপারটা তোমার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে কখন রিজিড বডি ইকুইলিব্রিয়ামে থাকবে, এটা কখন পসিবল? পসিবল হচ্ছে, প্রথম কথা, অ্যালজেব্রাইক সাম অফ অল দ্য ফোর্সেস শুড বি জিরো, আর সেকেন্ড হচ্ছে অ্যালজেব্রাইক সাম অফ অল দ্য মোমেন্টস শুড বি জিরো, যেটা আমরা প্রিন্সিপাল অফ মোমেন্টসের মধ্যে অলরেডি পড়ে নিয়েছি। তাহলে পরে আমি এখানে আরেকটা জিনিস তোমাকে বলে দিই, সেটা হচ্ছে এ রিজিড বডি ইজ সেড টু বি ইন ইকুইলিব্রিয়াম হোয়েন নাম্বার ওয়ান দ্য algebraic sum of all the forces is zero, and number two the algebraic sum of all the moments is zero। এই দুটো সাইমালটেনিয়াসলি তোমাকে স্যাটিসফাইড হতে হবে। প্রথমটার জন্য কি হবে, বডির কোনো ট্রান্সলেটারি মোশন থাকবে না, আর সেকেন্ডের জন্য বডির কোনো রোটেশন থাকবে না। তার মানে বডিটা রেস্টে থাকবে বা মোশানে থাকলে ওই মোশনটাকেই কন্টিনিউ করবে, কোনো চেঞ্জ হবে না। এবার আমাকে যদি বলা হয় হোয়াট আর দ্য টাইপস অফ ইকুইলিব্রিয়াম, আমরা তিনটে ইকুইলিব্রিয়ামকে পাই, মানে তিনটে ক্যাটেগরিতে আমরা ইকুইলিব্রিয়ামকে ক্লাসিফাই করতে পারি। স্ট্যাটিক, সরি তোমার তিনটে অ্যাকচুয়ালি, কিন্তু তোমাদের এখানে দুটো পড়তে হবে, একটা হচ্ছে স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম আর একটা হচ্ছে ডায়নামিক ইকুইলিব্রিয়াম। এবার এই স্ট্যাটিক ইকুইলিব্রিয়ামের ব্যাপারটা কি? স্ট্যাটিক ইকুইলিব্রিয়ামের ব্যাপারটা হচ্ছে, আমরা স্ট্যাটিক মানে কি, যেখানে সিস্টেম অফ ফোর্স অ্যাক্ট করবে কিন্তু বডির মধ্যে কোনো মোশন ক্রিয়েটেড হবে না, তার মানে রেস্টে থাকা বডিটা স্টেট অফ রেস্টটাকেই রিটেন করবে। তাহলে পরে আমরা টাইপস অফ ইকুইলিব্রিয়ামের আন্ডারে ফার্স্টে নাম্বার ওয়ান যে এটাকে বলছি সেটা হচ্ছে স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম। তাহলে স্ট্যাটিক ইকুইলিব্রিয়ামের ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম মানে সিস্টেম অফ ফোর্স অ্যাক্ট করবে অন দ্য বডি, কিন্তু বডি যে তোমার রিটেন করবে ওর স্টেট অফ রেস্টকে। তাহলে আমার ডেফিনেশনটা হচ্ছে, হোয়েন এ সিস্টেম অফ ফোর্সেস act on a body and the body retains its state of rest, the body is said to be in
স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম। এর এক্সাম্পল তুমি কি কনসিডার করতে পারো? ধরো তোমার বাড়িতে তোমার রুমের মধ্যে তোমার ফ্লোরের উপরে একটা হেভি বক্স রয়েছে, তুমি বক্সের উপর পুশ করছো, তোমার সাথে ধরো আরও তোমার বন্ধুরা ওই বক্সটাকে পুশ করছে, কিন্তু বক্সের কোনো মুভমেন্ট নেই। তাহলে এখানে তোমরা ফোর্স অ্যাপ্লাই করছো কিন্তু বক্সটা মুভ করছে না, তার মানে বক্সের উপর নেট ফোর্স অর রেজাল্টেন্ট অফ অল দ্য ফোর্সেস জিরো হয়ে যাচ্ছে, বক্সটা স্টেট অফ রেস্টে ছিল, এ স্টেট অফ রেস্টকেই রিটেন করছে। এটা ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবারে আমরা আগের ক্লাসে ব্যালেন্স অফ এ বিম, ওই হরাইজেন্টাল বিম দেখেছিলাম। তাহলে ব্যালেন্স অফ এ বিম আমরা কখন দেখেছিলাম? যেখানে আমরা দেখেছিলাম অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট আর ক্লকওয়াইজ মোমেন্ট একজন আরেকজনকে ক্যান্সেল করে দিচ্ছে, তার জন্যই বিমটা ব্যালেন্স ছিল। তাহলে বিম যখন ব্যালেন্স থাকছে, এটাও হচ্ছে অ্যান এক্সাম্পল অফ স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম। সেখানে অ্যালজেব্রাইক সাম অফ অল দ্য মোমেন্টস হয়ে যাচ্ছে জিরো। তাহলে দুটো কন্ডিশনই দেখো আমাদের স্যাটিসফাইড হলো, বা দুটোরই আমরা এক্সাম্পল পেলাম। দেখো ক্লিয়ার তো উজ্জয়িনী? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার নাম্বার 2 হচ্ছে কি ডায়নামিক ইকুইলিব্রিয়াম। ডায়নামিক মানে হচ্ছে এবার বডিটা মোশানে থাকবে, বডিটা মুভ করছে, এই মুভিং বডির উপর তুমি ফোর্স অ্যাপ্লাই করলে, নাম্বার অফ ফোর্সেস বা সিস্টেম অফ ফোর্সেস, কিন্তু বডির স্টেট অফ মোশন চেঞ্জড হলো না। তার মানে যে ইউনিফর্ম স্টেট অফ মোশন ও এক্সিকিউট করছিল, তুমি এর উপরে এন নাম্বার অফ ফোর্সেস অ্যাপ্লাই করার পরেও ও সেই ইউনিফর্ম স্টেট অফ মোশনটাকেই মেনটেন করছে, তখন আমরা এই বডির ইকুইলিব্রিয়ামকে বলছি ডায়নামিক ইকুইলিব্রিয়াম। এটা কিভাবে পসিবল হচ্ছে? আবার আগের বারের মতন অ্যালজেব্রাইক সাম অফ অল দ্য ফোর্সেস জিরো হয়ে যাচ্ছে, অ্যালজেব্রাইক সাম অফ অল দ্য মোমেন্ট জিরো হয়ে যাচ্ছে, তাই জন্য এর অ্যালং এ সার্টেন ডাইরেকশন কোনো রকম ভেলোসিটি চেঞ্জ হচ্ছে না, তার মানে অ্যাক্সিলারেশন ক্রিয়েটেড হচ্ছে না। যেটাকে তুমি যে অ্যাক্সিলারেশনটা তুমি পড়েছো সেটা হচ্ছে লিনিয়ার অ্যাক্সিলারেশন। হায়ার স্টাডিজে গিয়ে আরেকটা অ্যাক্সিলারেশন পড়তে হয় যেটাকে আমরা বলি অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। মোমেন্ট জিরো হয়ে যাওয়ার জন্য অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনও ক্রিয়েটেড হচ্ছে না, সেই কারণের জন্য ইউনিফর্ম স্টেট অফ মোশনটা এখানে মেনটেন্ড হচ্ছে, দো এন তোমার সিস্টেম অফ ফোর্সেস আর অ্যাক্টিং অন দ্যাট বডি। তাহলে পরে আমাকে যদি ডায়নামিক ইকুইলিব্রিয়ামকে ডিফাইন করতে বলে, তাহলে আমি কি বলবো? আগের বারের মতন, হোয়েন এ সিস্টেম অফ ফোর্সেস আর অ্যাক্টিং অন এ মুভিং বডি, এবার বডিটা মুভ করছে, অ্যান্ড দ্য বডি রিমেন্স ইন ইটস স্টেট অফ ইউনিফর্ম মোশন। এই স্টেট অফ ইউনিফর্ম মোশনটা কি হতে পারে? এটা ট্রান্সলেটারি হতে পারে অর রোটেশনাল হতে পারে, দুটোর যে কোনো একটা হতে পারে। দ্য বডি ইজ সেট টু বি সেট টু পজেস ডায়নামিক ইকুইলিব্রিয়াম। তাহলে স্ট্যাটিকের সাথে ডায়নামিক ইকুইলিব্রিয়ামের ডিফারেন্সটা বুঝতে পারলে কিনা বলো? হ্যাঁ স্যার। ক্লিয়ার তো উজ্জয়িনী? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার তুমি যদি প্ল্যানেটারি মোশনগুলোকে কনসিডার করো অ্যারাউন্ড দ্য সান, ধরো আমরা আমাদের রেভলিউশন অফ আর্থ অ্যারাউন্ড দ্য সান আমি কনসিডার করছি, এখানে গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন প্রোভাইড করছে নেসেসারি সেন্ট্রিপেটাল ফোর্স ফর দ্য মোশন অফ আর্থ, কিন্তু সাইমালটেনিয়াসলি ওই আর্থের উপর এর একটা রিয়াকশান ফোর্স অ্যাক্ট করছে। তাহলে পরে আমাদের এখানে আর্থের উপর নেট ফোর্সটা কিন্তু দেখো জিরো থাকছে। কেন? তার কারণ হচ্ছে আর্থ কিন্তু এখানে একটা কনস্ট্যান্ট স্পিডে কিন্তু দেখো তোমার রোটেট করছে অ্যারাউন্ড দ্য সান। তাহলে এখানে আমরা এটাকে বলছি ডায়নামিক ইকুইলিব্রিয়াম। যখন তোমার দেখবে, যখন তোমার আমাদের প্যারাগ্লাইডাররা প্যারাশুটে ডিসেন্ট করে, তখন একটা সার্টেন অনেকটা হাইট থেকে তোরা জাম্প করে, দেখবে একটা সার্টেন হাইট অবধি এরা একটা কনস্ট্যান্ট স্পিডে দেখবে ডাউনওয়ার্ড ডাইরেকশানে কিন্তু মুভ করতে থাকে।
ওই টাইমটাতে কিন্তু এদের ভেলোসিটি কখনো চেঞ্জ হয় না। কেন? কারণ এয়ারের মধ্যে দিয়ে যখন প্যারাশুটে এরা তোমার গ্লাইড করছে, তখন প্যারাশুটের উপর আপওয়ার্ড ডাইরেকশানে একটা বাউন্ড ফোর্স অ্যাক্ট করছে, যেটা এয়ার প্রোভাইড করছে। এই বাউন্ড ফোর্সটা ওই প্যারাগ্লাইডারের ওয়েটকে ব্যালেন্স করে রাখছে, কিন্তু প্যারাগ্লাইডার একটা কনস্ট্যান্ট স্পিডে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ডাইরেকশানে তোমার নামতে থাকছে। এই কন্ডিশনে কিন্তু আমরা ডায়নামিক ইকুইলিব্রিয়ামের কন্ডিশন বা এক্সাম্পলটা পাই। তোমার কাছে এটা ক্লিয়ার কিনা বলো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে যদি আমাকে, এটা হলো টাইপস অফ ইকুইলিব্রিয়াম, এবার যদি আমাকে বলে হোয়াট আর দ্য স্টেটস অফ ইকুইলিব্রিয়াম, স্টেটস অফ ইকুইলিব্রিয়াম, তাহলে তিনটে স্টেট অফ ইকুইলিব্রিয়াম হয়। এই তিনটে পড়লে আমাদের এই পার্টটা কমপ্লিট। নাম্বার ওয়ান হচ্ছে স্টেবল ইকুইলিব্রিয়াম। স্টেবল ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে, ধরো একটা বডি ইকুইলিব্রিয়ামে আছে, তুমি বডিটার ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ওকে স্লাইটলি ডিসপ্লেস করলে, তুমি যদি অবজার্ভ করো যে বডিটা আবার ব্যাক করে ওর অরিজিনাল ইকুইলিব্রিয়াম পজিশনে চলে এসছে, তার মানে বডিটার স্টেট অফ ইকুইলিব্রিয়ামটা হচ্ছে স্টেবল ইকুইলিব্রিয়াম। এর এক্সাম্পল কি হতে পারে? এর এক্সাম্পল হচ্ছে, তোমার টেবিলের উপরে যে কোনো একটা বইয়ের তুমি যদি একটা এজকে ধরে একটু স্লাইড উপরের দিকে তুলে যদি রিলিজ করে দাও, তুমি দেখবে বইটা একটা সাইডটাকে ধরে তুমি উপরের দিকে লিফট করানোর আগে যেভাবে ছিল, তুমি যেই মোমেন্টে একটু লিফট করিয়ে ছেড়ে দিচ্ছ, ও আবার দেখো আগের স্টেটে ব্যাক করে এসছে। বা ধরো ঘরে কোনো ইউটেন্সিল রয়েছে, যে ইউটেন্সিলের নিচটা ধরো ফ্ল্যাট নয়, রাউন্ডেড, তুমি যদি সেই ইউটেন্সিলটাকে যদি একটু স্লাইটলি ওর ওই রাউন্ডেড বেসের উপর রেখে যদি একটু ডিসপ্লেস করে ছেড়ে দাও, ও কিন্তু দেখবে ফার্দার কিন্তু ডিসপ্লেস না হয়ে ও কিন্তু আবার ওর অরিজিনাল যে কনফিগারেশানে বা যেভাবে ছিল ও সেই পজিশানে কিন্তু ব্যাক করে আসছে। যদি আমরা এই রকম সিচুয়েশানকে অবজার্ভ করি যেখানে বডিটা অলরেডি ইকুইলিব্রিয়ামে রয়েছে, এবার বডিটাকে তুমি সেই ইকুইলিব্রিয়াম পজিশন থেকে স্লাইটলি ডিসপ্লেস করছো, বডিটা ফার্দার ডিসপ্লেস না হয়ে আবার ব্যাক করে চলে আসছে এর অরিজিনাল পজিশানে, তাহলে পরে আমরা সেই স্টেট অফ ইকুইলিব্রিয়ামকে বলি স্টেবল ইকুইলিব্রিয়াম। এটা ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ স্যার। তাহলে স্টেবল ইকুইলিব্রিয়ামকে যদি আমাকে ডিফাইন করতে বলে, তাহলে আমি কি বলবো? যে এ বডি ইজ said to be in stable equilibrium if given a slight displacement, it comes back to its original position. নেক্সট হচ্ছে আনস্টেবল ইকুইলিব্রিয়াম। আনস্টেবল ইকুইলিব্রিয়ামটা হচ্ছে এর ঠিক অপোজিট। বডিটা ইকুইলিব্রিয়াম পজিশনে ছিল, তুমি বডিটাকে স্লাইটলি ডিসপ্লেস করলে, তুমি দেখবে বডিটা আগের কেসের মতন আবার এর অরিজিনাল পজিশনে ব্যাক করে না এসে ও ওর অরিজিনাল পজিশন থেকে আরও ফার্দার মুভ করে গেল এবং আরও ফার্দার ডিসপ্লেসড হয়ে গেল, কোনোভাবেই এর অরিজিনাল স্টেট অ্যান্ড পজিশানকে রিগেন করলো না। যদি এরকম কন্ডিশান আমরা অবজার্ভ করি কোনো একটা অবজেক্টকে, তাহলে পরে আমরা সেই অবজেক্টের স্টেট অফ ইকুইলিব্রিয়ামকে বলি হচ্ছে আনস্টেবল ইকুইলিব্রিয়াম। তুমি কখনো স্পিনিং টপ দেখেছো? হ্যাঁ স্যার। স্পিনিং টপ যখন স্পিন করে তখন ও একটা পিন পয়েন্টের রেসপেক্টে স্পিন করে ব্যালেন্স থাকে। এবার ওই রকম কোনো স্পিনিং টপকে তুমি যদি সাইড থেকে স্লাইটলি একটা কিছু দিয়ে ফোর্স দাও, যেটা কিছু দিয়ে স্ট্রাইক করো, তুমি দেখবে স্পিনিং টপটা উল্টে পড়ে গেল। ও কি আর আগের পজিশনে ব্যাক করে আসে? আসে না। কখনো আঙুলের উপরে, ফিঙ্গারের উপরে একটা ভার্টিক্যাল স্টিককে কাউকে ব্যালেন্স করতে দেখেছো কখনো? উজ্জয়িনী?
এরকম হাতটা হরাইজেন্টালি রেখে ফিঙ্গারের উপরে একটা ভার্টিক্যাল স্টিককে কখনো ব্যালেন্স করতে দেখেছো? না। এটাও একটা আনস্টেবল ইকুইলিব্রিয়ামের এক্সাম্পল। যদি দেখো কখনো কেউ একটা ভার্টিক্যাল, একটা ধরো রডকে, তুমি একটা রডকে, ভার্টিক্যাল রডকে তুমি ভার্টিক্যালি কোনো সাপোর্ট ছাড়া তুমি যদি একটা হরাইজেন্টাল সারফেসের উপর ওকে জাস্ট ভার্টিক্যালি আপরাইট অবস্থাতে রাখতে চাও, দাঁড় করিয়ে রাখতে চাও, তুমি দেখবে এটা কিন্তু থাকে না, উল্টে দেখবে পড়ে যায়। কিন্তু তুমি যদি ওই রডটাকে হরাইজেন্টালি লে ডাউন করে রাখো কোনো সারফেসের উপর, তাহলে কিন্তু ওটা কিন্তু ওই অবস্থাতে থাকে। কখন থাকবে না, কখন তুমি ব্যালেন্স করতে পারবে না? যখন ও স্লাইটলি ডিসপ্লেসড হয়ে আরও ফার্দার ডিসপ্লেসড হয়ে যাবে অরিজিনাল শেপ, অরিজিনাল তোমার পজিশন বা স্টেটটাকে কখনো রিগেন করবে না। সেই কন্ডিশনটাকে আমরা, বা সেই স্টেট অফ ইকুইলিব্রিয়ামকে আমরা বলি হচ্ছে আনস্টেবল ইকুইলিব্রিয়াম। তাহলে আনস্টেবল ইকুইলিব্রিয়ামকে যদি আমাকে ডিফাইন করতে বলে, তাহলে আমার তোমার ব্যাপারটা কীরকম দাঁড়াবে? আমরা বলবো এ বডি ইজ সেড টু বি ইন আনস্টেবল ইকুইলিব্রিয়াম if if given a slight displacement and then released, the body continues to move further, continues to move further away from its original position and does not regain its original state and position. তাহলে স্টেবল আর আনস্টেবলের ডিফারেন্সটা তোমার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? এটা হ্যাঁ বুঝতে? স্যার, আচ্ছা, আর থার্ড যেটা উজ্জয়িনী, সেটা হচ্ছে নিউট্রাল ইকুইলিব্রিয়াম। নিউট্রাল ইকুইলিব্রিয়াম মানে তুমি একটা বডি ইকুইলিব্রিয়াম স্টেটে রয়েছে, তুমি বডিটাকে ডিসপ্লেস করলে, সেই ডিসপ্লেসড অবস্থাতে বডি ইকুইলিব্রিয়াম স্টেটেই রইল, কিন্তু সেটা একটা নতুন স্টেটে চলে গেল, যেখান থেকে ও আর ব্যাক করে অরিজিনাল স্টেটে এলো না, কিন্তু তুমি ওকে যে ডিসপ্লেস স্টেটে রাখলে সেটাও একটা ইকুইলিব্রিয়াম স্টেট। অ্যাকচুয়ালি এই স্টেবল আনস্টেবল ইকুইলিব্রিয়ামটা কমপ্লিটলি ডিপেন্ড করে বডির সেন্টার অফ গ্র্যাভিটির উপর। এই সেন্টার অফ গ্র্যাভিটি যদি যে সারফেসের রেসপেক্টে বডিটা ইকুইলিব্রিয়াম স্টেটকে মেনটেন করছে, সেই সারফেসের রেসপেক্টে প্রত্যেকটা এই ইকুইলিব্রিয়ামে থাকা বডির সেন্টার অফ গ্র্যাভিটির একটা ডিস্টেন্স থাকে উজ্জয়িনী। যদি দেখা যায় বডিকে ডিসপ্লেস করার পরেও এই ডিস্টেন্সটা ফিক্সড থাকছে, চেঞ্জ করছে না, তাহলে পরে আমরা সেই বডির স্টেট অফ ইকুইলিব্রিয়ামকে বলি নিউট্রাল ইকুইলিব্রিয়াম। শুধু সেন্টার অফ গ্র্যাভিটি নয়, এখানে আরও কিছু ফ্যাক্টর অ্যাক্ট করে, যে ফ্যাক্টরগুলো আমাদের এই মোমেন্টে ডিটেলে পড়ার অপশান নেই, কিন্তু হায়ার স্টাডিজে গিয়ে এগুলো ডিটেলে পড়তে হয় এবং সেখানে দেখাতে হয় যে সত্যি সত্যি স্টেবল ইকুইলিব্রিয়াম হচ্ছে ওই কন্ডিশনগুলো স্যাটিসফাইড হলে। মানে নিউট্রাল ইকুইলিব্রিয়ামটাকে তুমি খুব সিম্পল ওয়েতে মনে রাখতে পারো, স্টেবল ইকুইলিব্রিয়ামে বডিকে ডিসপ্লেস করলে ও আবার অরিজিনাল স্টেট বা পজিশনে ব্যাক করে আসবে। আনস্টেবলে স্লাইটলি ডিসপ্লেসড করলে ও ফার্দার ডিসপ্লেসড হবে, কখনো অরিজিনাল স্টেট বা পজিশনকে রিগেন করবে না। আর নিউট্রাল ইকুইলিব্রিয়ামে তুমি বডিটাকে তার ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ডিসপ্লেস করলে বডিটা এর অরিজিনাল স্টেট বা অরিজিনাল পজিশনকে রিগেন করবে না, এটা ট্রু, কিন্তু যে নিউ পজিশন, সেই নিউ পজিশনটাও বডির কেসে আরেকটা ইকুইলিব্রিয়াম স্টেট। এবং এটা পসিবল হচ্ছে যদি যে সারফেসের রেসপেক্টে বডিটা ইকুইলিব্রিয়ামে রয়েছে, সেই সারফেসের থেকে বডির যদি সেন্টার অফ গ্র্যাভিটি এই ফিক্সড ডিস্টেন্সটা কখনো চেঞ্জ না হয় ডিউরিং দ্যাট ডিসপ্লেসমেন্ট। এটা ক্লিয়ার হলো কিনা বলো?
হ্যাঁ স্যার। তাহলে ফাইনালি আমরা কি বলবো? নিউট্রাল ইকুইলিব্রিয়াম is the state of a body when the center of gravity of the body maintains a fixed distance from the surface even if displaced. ধরো তোমার কাছে একটা সিলিন্ডার রয়েছে, তুমি যদি সিলিন্ডারটাকে কোনো একটা হরাইজেন্টাল সারফেসের উপর একটু রোল করে দাও, তুমি দেখবে সিলিন্ডারটা রোল করে ওর অরিজিনাল পজিশন থেকে খানিকটা শিফট করে গেল, কিন্তু সেই জায়গাতে গিয়েও ও ইকুইলিব্রিয়াম স্টেটকেই মেনটেন করলো, সেখানে কিন্তু ওর ইকুইলিব্রিয়াম স্টেটের কোনো কন্ডিশন চেঞ্জ হলো না। তাহলে এইটা হচ্ছে এক্সাম্পল অফ নিউট্রাল ইকুইলিব্রিয়াম। দেখো উজ্জয়িনী, এটা ক্লিয়ার কিনা বলো? হ্যাঁ স্যার, ক্লিয়ার। আচ্ছা, তাহলে এইটা হয়ে গেল আমাদের ফার্স্ট চ্যাপ্টার। এইবারে আমরা আজকে সেকেন্ড চ্যাপ্টারটা স্টার্ট করছি উজ্জয়িনী। সেকেন্ড যে চ্যাপ্টারটা আমাদের রয়েছে সেটা হচ্ছে ওয়ার্ক পাওয়ার এনার্জি এর ফার্স্ট পার্টটা, আর সেকেন্ড পার্টের মধ্যে আমরা তোমার মেশিন পার্টটাকে নিয়ে ডিসকাস করব। এটা কি তোমাদের স্কুলে স্টার্ট করেছে উজ্জয়িনী? হ্যাঁ স্যার, ফার্স্ট পার্টটা করেছি। ফার্স্ট পার্টটা করেছে, আচ্ছা। তাহলে আমরা এবার সেকেন্ড চ্যাপ্টারে চলে যাচ্ছি। চ্যাপ্টার টু, চ্যাপ্টার টু এর ওয়ার্ক পাওয়ার অ্যান্ড এনার্জি, আমরা ফার্স্ট পার্টটাকে আজকে স্টার্ট করছি। এবারে প্রথমে আমরা যে টপিকটা দিয়ে স্টার্ট করব উজ্জয়িনী, সেটা হচ্ছে ওয়ার্ক। এই ওয়ার্কের ফিজিক্সের পয়েন্ট অফ ভিউ থেকে ওয়ার্কের একটা কমপ্লিটলি ডিফারেন্ট মিনিং রয়েছে আমাদের এভরিডে ইউজেজের রেসপেক্টে। এটা কেন বলা? ধরা যাক তুমি একটা অবজেক্টকে, একটা ধরো অবজেক্ট একটা সার্টেন মাস রয়েছে, সেই অবজেক্টটাকে তুমি হাতে করে একটা কোনো কিছু সাপোর্টের দিয়ে তুমি ওটাকে জাস্ট হাতে করে সাসপেন্ড করে রেখেছো। যদি ফিজিক্সের টার্মে আমরা এটাকে বলি, তাহলে তুমি যেহেতু অবজেক্টটাকে মুভ করাচ্ছ না, জাস্ট হাতে করে তুমি একটা কোনো কিছু দিয়ে ওটাকে সাসপেন্ড করে রেখে দিয়েছো একটা জায়গাতে, ফিজিক্সের টার্মে তুমি কিন্তু কোনো ওয়ার্ক পারফর্ম করছো না। কিন্তু ডেলি ল্যাঙ্গুয়েজে তুমি কিন্তু ওয়ার্ক পারফর্ম করছো, কারণ তুমি ওই অবজেক্টটাকে কিন্তু ইনফাইনাইট টাইম ধরে ভাবে হাতে করে ধরে রাখতে পারবে না। একটা সার্টেন টাইম বাদে তুমি কিন্তু ওই একই হাতে কিন্তু অবজেক্টটাকে আর ধরে রাখতে পারছো না। তাহলে ডেলি ল্যাঙ্গুয়েজে আমরা যেটাকে ওয়ার্ক হিসাবে ডিফাইন করি, এই যেরকম ধরো আমরা এই মোমেন্টে আমি তোমাকে অনলাইনে পড়াচ্ছি, আমি কম্পিউটারের কিবোর্ডে টাইপ করে আমি স্ক্রিনের মধ্যে কিছু লেখা আনছি যেগুলো তুমি ওখান থেকে দেখতে পাচ্ছ। এখানে কি আমি ওয়ার্ক ডান করছি? ডেলি লাইফে বা তোমার ডে টু ডে ল্যাঙ্গুয়েজে আমি ওয়ার্ক করছি, কিন্তু ফিজিক্সের টার্মে কিন্তু আমি কোনো ওয়ার্ক করছি না। কেন ওয়ার্ক করছি না? কারণ আমি কিবোর্ডের উপরে টাইপ করার সময় কিবোর্ডের কোনো কি বা কিবোর্ডের অ্যাজ এ হোল কোনো মুভমেন্ট হচ্ছে না। তাহলে দেখো, ওয়ার্ক এইটা যখন আমরা ফিজিক্সের পয়েন্ট অফ ভিউ থেকে দেখব, তখন আমাকে মনে রাখতে হবে যে ওয়ার্কের একটা ডিস্টিংক্ট মিনিং রয়েছে আমাদের এভরিডে ইউজেজের থেকে, ইউজেজের রেসপেক্টে আমি যদি ব্যাপারটাকে ডিফাইন করি। তাহলে পরে ফিজিক্সের টার্মে ওয়ার্ক ডানকে আমাকে কিভাবে ডিফাইন করতে হবে? ফিজিক্সের টার্মে ওয়ার্ক ডানকে ডিফাইন করতে গেলে আমাদের দুটো প্যারামিটারকে মাথায় রাখতে হবে। প্যারামিটার নাম্বার 1 হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স, প্যারামিটার নাম্বার 2 হচ্ছে ডিসপ্লেসমেন্ট অফ দ্য বডি। আর আরেকটা পার্টও আসবে, সেটা হচ্ছে বডিটা কোন ডাইরেকশানে ডিসপ্লেসড হচ্ছে। অ্যাট প্রেজেন্ট আমরা সিম্পলিফিকেশানের জন্য দুটো ক্যাটেগরির উপরে এমফ্যাসিস করছি, একটা হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স আর আরেকটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট অফ দ্য বডি।
ফিজিক্সের টার্মে আমরা ওয়ার্ককে কিভাবে ডিফাইন করি? তুমি একটা বডির উপর ফোর্স অ্যাপ্লাই করলে বডিটা ডিসপ্লেস যদি হয় ইন দ্য ডাইরেকশন অফ দ্য অ্যাপ্লাইড ফোর্স, তাহলে পরে আমরা বলবো ওয়ার্ক ইজ ডান বাই দ্যাট অ্যাপ্লাইড ফোর্স। এটা ফিজিক্সের ডেফিনেশন। ফোর্স এখানে ওয়ার্ক পারফর্ম করবে। এবার ফোর্স তো নিজে থেকে অ্যাপ্লাইড হচ্ছে না, তুমি একটা কোনো বডির উপর ফোর্স অ্যাপ্লাই করলে, তাহলে ফোর্স যে অ্যামাউন্ট অফ ওয়ার্ক পারফর্ম করছে তুমিও এক্স্যাক্টলি সেম অ্যামাউন্ট অফ ওয়ার্ক পারফর্ম করছো। তাহলে পরে আমাকে যদি ফিজিক্সের টার্মে যদি ডিফাইন করতে বলে হোয়াট ইজ ওয়ার্ক ডান, তখন আমি বলবো যে ওয়ার্ক ইজ সেড টু বি ডান হোয়েন অ্যান অ্যাপ্লাইড ফোর্স causes a certain displacement of a body in the direction of the applied force. এই অবধি ব্যাপারটা তোমার কাছে এখন ক্লিয়ার হয়েছে কিনা বলো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে যদি এরকম কোনো কন্ডিশন হয় যেখানে তুমি ফোর্স অ্যাপ্লাই করলে বডির কোনো নেট ডিসপ্লেসমেন্ট নেই, তখন কিন্তু ওয়ার্ক ডান জিরো হবে। আমি যখন একটা হেভি অবজেক্টকে পুশ করছি, অবজেক্টের মুভমেন্ট হচ্ছে না, তার মানে অবজেক্ট ইজ নট ডিসপ্লেসড ইন দ্য ডাইরেকশন অফ দ্য অ্যাপ্লাইড ফোর্স, সেখানে আমার যতই এনার্জি লস হোক না কেন ফিজিক্সের টার্মে আমার ওয়ার্ক ডান কিন্তু জিরো। তার মানে ওয়ার্ককে পেতে গেলে পরে আমার কাছে ডিসপ্লেসমেন্ট অফ দ্য বডি অর নেট ডিসপ্লেসমেন্ট অফ দ্য বডি এটা কিন্তু মাস্ট। ফোর্স তো অ্যাপ্লিকেবল হতে হবেই, কারণ যেখানে ফোর্স অ্যাপ্লাই করব না সেখানে তো বডির ডিসপ্লেসমেন্ট হওয়ার কোনো কন্ডিশনই নেই। তাই জন্য ফোর্স অ্যাপ্লাইড হচ্ছে, এটাকে আমরা মাথায় রেখে আমাদেরকে দেখতে হবে বডিটার ডিসপ্লেসমেন্ট হলো নাকি হলো না। যদি দেখা যায় ইনফাইনাইটলি লার্জ ফোর্স অ্যাপ্লাই করেও একটা কোনো বডির ডিসপ্লেসমেন্ট হলো না, তখনও কিন্তু ওয়ার্ক ডান জিরো। তাহলে ডিসপ্লেসমেন্ট এটা একটা ভাইটাল ফ্যাক্টর। এইবার এইখানে যে কথাটা লেখা রয়েছে উজ্জয়িনী, যে দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য বডি মাস্ট বি ইন দ্য ডাইরেকশন অফ দ্য অ্যাপ্লাইড ফোর্স, এটা অ্যাকচুয়ালি সবসময় যে বডি ইন দ্য ডাইরেকশন অফ দ্য অ্যাপ্লাইড ফোর্স ডিসপ্লেসড হবে এরকম কিন্তু কোনো কথা নেই। আমরা যদি একটা বডির উপরে একটা সার্টেন অ্যাঙ্গেলে ফোর্স অ্যাপ্লাই করি, সেখানে আমরা দেখব বডির ডিসপ্লেসমেন্ট হচ্ছে, বাট বডিটা ডাইরেক্টলি ডিসপ্লেসড হবে না ইন দ্য ডাইরেকশন অফ দ্য অ্যাপ্লাইড ফোর্স। তাহলে এই ডেফিনেশনটাকে আমাকে যদি আরও জেনারেলাইজড করতে হয়, তাহলে পরে কি করতে হবে? তখন আমাকে কনসিডার করতে হবে যে বডির উপরে যখন ফোর্সটা অ্যাক্ট করেছে, সেই ফোর্সটা আর বডিটা যে ডাইরেকশানে ডিসপ্লেসড হচ্ছে তাদের মধ্যে কোনো অ্যাঙ্গেল এক্সিস্ট করছে কি না। যদি অ্যাঙ্গেল এক্সিস্ট করে তখন ফোর্সের একটা কম্পোনেন্ট ক্রিয়েটেড হয়, সেই কম্পোনেন্ট অফ ফোর্সের ডাইরেকশানে যদি বডিটা মুভ করে ডিসপ্লেসড হয়, তখনই আমরা বলি ওয়ার্ক ইজ ডান বাই দ্য অ্যাপ্লাইড ফোর্স। এর যদি একটা আমরা সিম্পল পুরো ব্যাপারটাকে যদি একটা এক্সাম্পলের ফর্মে দেখি উজ্জয়িনী, তাহলে এই ডায়াগ্রামটাকে ফলো করো। এই ডায়াগ্রাম ওয়াইজ দেখো, এই যে তোমার একটা ট্রলি রয়েছে, যে ট্রলির সাথে একটা হুইল কানেক্টেড রয়েছে, এই ট্রলির উপর অবজেক্ট রয়েছে। এই পার্সন এ কি করছে, অবজেক্টের উপরে ফোর্সটা অ্যাপ্লাই করছে কিভাবে দেখো, এই ট্রলির হ্যান্ডেল দিয়ে এরকম একটা অ্যাঙ্গেলে, আর ট্রলিটা দেখো হরাইজেন্টালি মুভ করছে। তাহলে অবজেক্টের উপর এই লোকটা যে ডাইরেকশানে ফোর্সটা অ্যাপ্লাই করছে সেই ডাইরেকশানে কি অবজেক্টের মুভমেন্ট হচ্ছে? হচ্ছে না। অবজেক্ট মুভ করছে হরাইজেন্টালি, আর ফোর্সটা অ্যাক্ট হচ্ছে অ্যাট এ সার্টেন অ্যাঙ্গেল উইথ দ্য হরাইজেন্টাল। তখন কি করা হয়, এই অ্যাপ্লাইড ফোর্সের একটা কম্পোনেন্ট ক্যালকুলেট করা হয় কোন ডাইরেকশানে,
যে ডাইরেকশানে বডিটা ডিসপ্লেসড হচ্ছে সেই ডাইরেকশানে। সেই কম্পোনেন্ট অফ ফোর্স এবং ডিসপ্লেসমেন্টকে কম্বাইন করলে আমরা একটা রেজাল্ট পাবো, যে রেজাল্টটাকে আমরা বলবো ওয়ার্ক ডান বাই দ্যাট পারসন অর ওয়ার্ক ডান বাই দ্য অ্যাপ্লাইড ফোর্স। এই ব্যাপারটা তোমার কাছে ক্লিয়ার হলো কিনা বলো। হ্যাঁ স্যার। তাহলে সব সময়তেই যে ডিসপ্লেসমেন্ট ইন দ্য ডাইরেকশন অফ দ্য অ্যাপ্লাইড ফোর্স হবে উজ্জয়িনী, এরকম কিন্তু ব্যাপার নেই। এখানে কিন্তু একটা কম্পোনেন্টও ক্রিয়েট হতে পারে। কম্পোনেন্ট ক্রিয়েট কখন হবে? যদি আমার অ্যাপ্লাইড ফোর্স আর ডিসপ্লেসমেন্ট এরা সেম ডাইরেকশানে না হয়ে এরা একজন আরেকজনের সাথে একটা সার্টেন অ্যাঙ্গেলে অ্যাক্ট করে। তাহলে আমি এটাকে এইভাবে বলতে পারি উজ্জয়িনী যে ওয়ার্ক ইজ said to be done when a force or component of the force displaces the body in its direction. এবার এইটাকে আমাকে ক্যালকুলেট করতে হবে। আমরা ওয়ার্ক ডানের ক্যালকুলেট করার জন্য বা ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন করার জন্য আমাকে বলেছি দুটো ফ্যাক্টরকে মাথায় রাখতে হবে। নাম্বার ওয়ান, আমি এখন ওয়ার্ককে ডিফাইন করলাম। এবার আমার টার্গেট হচ্ছে এক্সপ্রেশন, টু ফাইন্ড দ্য এক্সপ্রেশন অফ ওয়ার্ক ডান। এবার এক্সপ্রেশন অফ ওয়ার্ক ডান মানে আমাকে ক্যালকুলেট করতে হবে অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান বাই এ ফোর্স। তাহলে দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান বাই এ ফোর্স, এটা দুটো প্যারামিটার বা দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে। ডিপেন্ডস অন ফার্স্ট প্যারামিটার উজ্জয়িনী, সেটা কি? সেটা হচ্ছে দ্য ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন অফ দ্য অ্যাপ্লাইড ফোর্স। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। যত বেশি ম্যাগনিটিউডের ফোর্স আমি অ্যাপ্লাই করব তত আমরা গ্রেটার অ্যামাউন্ট অফ ওয়ার্ক পাব, এবং ওয়ার্ক ডানটা আমরা দেখব একটু বাদে ম্যাক্সিমাম হবে যদি আমি যে ডাইরেকশানে ফোর্সটা অ্যাপ্লাই করছি বডিটা এক্স্যাক্টলি সেম ডাইরেকশানে ডিসপ্লেসড হয়। মানে ফোর্সের কোনো কম্পোনেন্টের ডাইরেকশানে ডিসপ্লেসড হবে না, ফোর্সটা যেদিকে অ্যাক্ট করছে ও সেই ডাইরেকশানে ডিসপ্লেসড হবে। এটা ক্লিয়ার হলো কিনা বলো। হ্যাঁ স্যার। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট কি? সেকেন্ড পয়েন্ট হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ ডিসপ্লেসমেন্ট। ওয়ার্ক ডান যেরকম ম্যাগনিটিউড অফ দ্য অ্যাপ্লাইড ফোর্সের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, একই রকমভাবে ওয়ার্ক ডান কিন্তু ডিসপ্লেসমেন্ট অফ দ্য বডির সাথেও ডাইরেক্টলি প্রপোর্শনাল। তুমি একটা কনস্ট্যান্ট ফোর্স দুটো অবজেক্টের উপর অ্যাপ্লাই করলে সেম ফোর্স, বডি দুটো যে ডাইরেকশানে ফোর্স অ্যাপ্লাই করছো সেই ডাইরেকশানেই ডিসপ্লেসড হচ্ছে। এবার ফার্স্ট বডি সাপোজ 10 মিটার ডিসপ্লেসড হয়েছে, সেকেন্ড বডি 20 মিটার ডিসপ্লেসড হয়েছে, তাহলে এখানে তোমার ফোর্স সেম দুটো বডিতে, ডাইরেকশান অফ ফোর্স আর ডাইরেকশান অফ ডিসপ্লেসমেন্ট সেম, কিন্তু এখানে সেকেন্ড বডি ফার্স্ট বডির টোয়াইস অ্যামাউন্টে ডিসপ্লেসড হয়েছে। সেই জন্য সেকেন্ড বডির কেসে যে ওয়ার্ক ডান আমরা পাবো বাই দ্য অ্যাপ্লাইড ফোর্স তার ম্যাগনিটিউড হবে বা অ্যামাউন্ট হবে ফার্স্ট বডির উপর অ্যাপ্লাইড ফোর্সের ওয়ার্ক ডানের ঠিক ডাবল বা টোয়াইস দ্য ভ্যালু। তাহলে ওয়ার্ক ডান বাই এ ফোর্স, এটা মানে ওয়ার্ক ডান অন এ বডি বাই এ ফোর্স, এটা হবে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য অ্যামাউন্ট অফ অ্যাপ্লাইড ফোর্স, directly proportional to the displacement produced due to the application of that force. এটা ক্লিয়ার এই অবধি উজ্জয়িনী? হ্যাঁ। আচ্ছা, এবারে আমরা এই দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে বুঝলাম।
এবারে আমরা কিভাবে এটাকে ক্যালকুলেট করব? আমরা ক্যালকুলেট করতে গিয়ে দেখব যে অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান হচ্ছে প্রোডাক্ট অফ দ্য অ্যাপ্লাইড ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট কজড বাই দ্য ফোর্স ইন দ্য ডাইরেকশন অফ ইটস অ্যাপ্লিকেশন। এবার এটার দুটো পার্ট আছে, আমরা প্রথমে সিম্পল পার্টটাকে ক্যালকুলেট করব, তারপরে আমরা ওই অ্যাঙ্গেলের পার্টটাকে ক্যালকুলেট করব। কীরকমভাবে ক্যালকুলেট করছি আমরা দেখি। তাহলে আমি এখানে একটা কথা লিখে রাখি উজ্জয়িনী, সেটা হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান বাই দ্য অ্যাপ্লাইড ফোর্স ইজ দ্য product of the force and the displacement caused by the force in the direction of its application. এবার আমরা ক্যালকুলেশন পার্টটাতে যাব। ক্যালকুলেশন পার্টের জন্য আমরা প্রথমে একটা ডায়াগ্রামকে কনসিডার করি। এই ডায়াগ্রামটাকে ধরো আমি কনসিডার করলাম উজ্জয়িনী। এটা হচ্ছে সিম্পল কেসটা। এই ফিগার আমাদেরকে কি ডিফাইন করছে? একটা হরাইজেন্টাল সারফেস। এই মোমেন্টে কনসিডার করো এই সারফেসের মধ্যে কোনো ফ্রিকশন নেই, স্মুথ সারফেস। তার উপর একটা বক্স রয়েছে বা ব্লক রয়েছে। ব্লকটা রেস্টে ছিল, ওর ইনিশিয়াল পজিশনকে এ দিয়ে মার্ক করা রয়েছে। ব্লকের উপর তুমি প্যারালাল টু দ্য সারফেস মানে হরাইজেন্টালি একটা এফ ফোর্স অ্যাপ্লাই করলে ব্লকটা পজিশন এ থেকে পজিশন বিতে ডিসপ্লেসড হলো। কোন দিকে ডিসপ্লেসড হলো? প্যারালাল টু দ্য সারফেস দেখো ডিসপ্লেসড হয়েছে। তার মানে ফোর্সটা তুমি যে ডাইরেকশানে অ্যাপ্লাই করেছো বডিটার উপর, বডিটা ইন দ্য ডাইরেকশন অফ দ্য অ্যাপ্লাইড ফোর্স ডিসপ্লেসড হয়েছে। তাহলে আমার এখানে ম্যাগনিটিউড অফ দ্য অ্যাপ্লাইড ফোর্স কি আসছে? ম্যাগনিটিউড অফ দ্য অ্যাপ্লাইড ফোর্স হচ্ছে এফ, অ্যান্ড দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য ব্লক ইন দ্য ডাইরেকশন অফ দ্য অ্যাপ্লাইড ফোর্স সেটা হচ্ছে এস। এবার ওয়ার্ক ডানের যদি আমরা মানে ওয়ার্ক ডানের অ্যামাউন্টটাকে যদি আমরা যেটা আমরা তোমার স্টেটমেন্টের ফর্মে লিখেছি, সেখানে কি বলা হয়েছে? প্রোডাক্ট অফ দ্য ফোর্স মানে প্রোডাক্ট অফ দ্য ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স অ্যান্ড দ্য ডিসপ্লেসমেন্ট। তাহলে পরে আমি যদি এটাকে লিখতে চাই ইন ওয়ার্ডস, তাহলে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু আমি কি লিখব? ম্যাগনিটিউড অফ দ্য অ্যাপ্লাইড ফোর্স মাল্টিপ্লাইড বাই নেট ডিসপ্লেসমেন্ট। এবার এখানে বডিটা একটা ডাইরেকশানেই উজ্জয়িনী ডিসপ্লেসড হয়েছে, তাই জন্য এখানে শুধু যদি ডিসপ্লেসমেন্ট আমি লিখতাম কোনো প্রবলেম হতো না। কিন্তু এরকম হতে পারে বডিটা এরকম ডাইরেকশানে ডিসপ্লেস না হয়ে ধরো কিছুটা প্রথমে এদিকে মুভ করলো, তারপর আবার ধরো কিছুটা ব্যাক করে এলো, তখন আমাকে কনসিডার করতে হবে নেট ডিসপ্লেসমেন্ট। এই জন্য আমরা যখন জেনারেল ওয়েতে কোনো কিছু লিখি আমরা নেট ডিসপ্লেসমেন্ট টার্মটাকে ইউজ করি। এবার আমাদের কেসে যখন পুরো স্ট্রেট ফরওয়ার্ড একদম সিম্পল কন্ডিশন, তখন নেট ডিসপ্লেসমেন্টও যা, এই এস অ্যামাউন্ট অফ ডিসপ্লেসমেন্টটাও তাই। তাহলে পরে আমরা যদি এবার এইটাকে ফলো করে ইকুয়েশানটাকে কনসিডার করি, তাহলে আমার ইকুয়েশান হবে ডাব্লু ইজ ইকুয়াল টু ফোর্স মাল্টিপ্লাইড বাই ডিসপ্লেসমেন্ট। দেখো এটা ক্লিয়ার কিনা বলো? হ্যাঁ স্যার। এবার ধরো তুমি ব্লকটাকে হেভি করে দিলে, ফোর্স অ্যাপ্লাই করছো, ব্লকের কোনো মুভমেন্ট নেই। তাহলে যদি এরকম কন্ডিশন দাঁড়ায় উজ্জয়িনী, ইফ এজ ইজ ইকুয়াল টু 0, তাহলে পরে আমরা এখান থেকে স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে কি দেখতে পাচ্ছি? দেন ডাব্লু উইল বি এফ মাল্টিপ্লাইড বাই 0 দ্যাট ইজ ইকুয়াল টু 0। তার মানে তুমি ফোর্স অ্যাপ্লাই করছো, কিন্তু তোমার অ্যাপ্লাইড ফোর্স বডিতে কোনো ডিসপ্লেসমেন্ট প্রডিউস করতে পারছে না। সেই জন্য আমরা কি বলছি? নো ওয়ার্ক ইজ ডান বাই দ্যাট অ্যাপ্লাইড ফোর্স।
তাহলে পরে আমরা এখানে বলতে পারি কি, ইফ দ্য বডি ইজ নট displaced under the action of the applied force, then no work is done by the applied force. এটা ছিল উজ্জয়িনী স্ট্রেট ফরওয়ার্ড। এবার আমরা স্ট্রেট ফরওয়ার্ডের থেকে যদি একটু ডিফারেন্ট দিকে যাই, ডিফারেন্ট দিকে যাওয়া মানে ফোর্স অ্যাক্ট করবে বডির উপর, কিন্তু বডিটা ডিসপ্লেসড হবে ফোর্সের সাথে একটা অ্যাঙ্গেল করে। তাহলে পরে আমাদের এই কন্ডিশনে আমরা কিভাবে ক্যালকুলেশনটা করব? এইটা করার জন্য আমরা এবারে একটা মানে এইটাই হচ্ছে মোস্ট জেনারেল কন্ডিশন, কারণ এটা কিন্তু একটা স্পেশাল কেস। সব সময় যে তুমি ফোর্সটাকে সারফেসের সাথে প্যারালালি অ্যাপ্লাই করবে এরকম তো কোনো কথা নেই। এই কেসটাতেই যেটা আমরা দেখতে পাচ্ছি, সারফেসের সাথে প্যারালালি অ্যাক্ট করছে না, মানে যেদিকে ডিসপ্লেস হচ্ছে সেদিকে ফোর্সটা কাজ করছে না। তাহলে পরে আমরা যদি এই কন্ডিশনটাকে নিই যে এই সরি, এটা কি হলো গো? বন্ধ হয়ে গেছিল নাকি? ও আচ্ছা, কোনো কারণের জন্য হয়তো কিছু আঙুল লেগে গেছে। তাহলে এবার আমার যেটা পার্ট থাকবে উজ্জয়িনী, সেটা হচ্ছে when the applied force does not cause the displacement of the body in its own direction but in a direction না লিখে বলা যেতে পারে but at a certain angle with respect to the applied force. তাহলে পরে আমাদের ক্যালকুলেশনটা কীরকমভাবে হবে? এই ক্যালকুলেশনটা করার জন্য আমাদের একটা একটা অন্য ডায়াগ্রাম আমার লাগবে এখানে। ডায়াগ্রামটা কীরকম হবে? ডায়াগ্রামটা হচ্ছে দেখো এই রকম। আমি এই রকম একটা ফিগারকে তোমার স্ক্রিনের মধ্যে নিয়ে আসলাম। আচ্ছা, এই কেসটা কি ব্যাপারটা ভালো করে দেখো উজ্জয়িনী। সেটা হচ্ছে এটা একটা বডি, বডিটা হরাইজেন্টালি এই পজিশন, ফার্স্ট পজিশন থেকে সেকেন্ড পজিশনে ডিসপ্লেসড হয়েছে, কিন্তু ফোর্সটা অ্যাক্ট করেছে বডির উপর এই রকম একটা কোনো ডাইরেকশানে। তাহলে বডিটা ফোর্সের সাথে সেম ডাইরেকশানে কিন্তু দেখো ডিসপ্লেসড হয়নি। এই কন্ডিশনে আমাদের ওয়ার্ক ডানটা কি হবে? এই কন্ডিশনে আমাদের ওয়ার্ক ডান ক্যালকুলেট করতে গেলে যে ডাইরেকশানে ফোর্সটা বডির উপর অ্যাক্ট করছে, বডিটা যেহেতু সেই ডাইরেকশানে ডিসপ্লেসড হয়নি, তাহলে আমাকে এখানে ক্যালকুলেট করতে হবে এফেক্ট অফ দিস ফোর্স ইন দ্য ডাইরেকশন অফ ডিসপ্লেসমেন্ট অফ দ্য বডি। যখনই তুমি একটা অন্য কোনো ডাইরেকশানে অরিজিনাল ফোর্সের এফেক্টকে ক্যালকুলেট করবে, সেইটাকে আমরা বলি হচ্ছে কম্পোনেন্ট অফ দ্য ফোর্স ইন দ্যাট পার্টিকুলার ডাইরেকশন। তাহলে তুমি এখানে কি ক্যালকুলেট করতে চাইছো? এফ ফোর্সের এফেক্ট কোন দিকে? যেদিকে বডিটা ডিসপ্লেসড হয়েছে সেই দিকে। তাহলে এফ ফোর্সের এফেক্ট বডির ডিসপ্লেসমেন্টের দিকে ক্যালকুলেট করা মানেই তুমি ক্যালকুলেট করছো কম্পোনেন্ট অফ দিস অ্যাপ্লাইড ফোর্স ইন দ্য ডাইরেকশন অফ ডিসপ্লেসমেন্ট। এইটুকু ব্যাপার তোমার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার আমাকে যদি ক্যালকুলেট করতে বলা হয় কম্পোনেন্ট অফ দ্য অ্যাপ্লাইড ফোর্স ইন দ্য ডাইরেকশন অফ ডিসপ্লেসমেন্ট, তাহলে আমি কি করে ক্যালকুলেট করব? ক্যালকুলেট করার প্রসেস হচ্ছে উজ্জয়িনী, যে ফোর্সটা, ফোর্স একটা ভেক্টর কোয়ান্টিটি,
তাহলে ফোর্সকে আমাকে সবসময় একটা অ্যারো দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে। এই অ্যারোর টিপের থেকে যে ডাইরেকশানের অ্যালংয়ে তুমি কম্পোনেন্টটা ক্যালকুলেট করতে চাইছো সেই ডাইরেকশানের উপর তোমাকে একটা পারপেন্ডিকুলার ড্রপ করতে হবে। এখানে অবজেক্টটা কোন ডাইরেকশানে মুভ করছে? এখানে অবজেক্টটা মুভ করছে উজ্জয়িনী এই হরাইজেন্টাল ডাইরেকশানে। তাহলে অবজেক্টটা যদি হরাইজেন্টাল ডাইরেকশানে মুভ করে উজ্জয়িনী, তাহলে এই হরাইজেন্টাল ডাইরেকশান বা হরাইজেন্টাল লাইনের উপর এই ফোর্সের অ্যারোর টিপ থেকে একটা পারপেন্ডিকুলার তোমাকে ড্রপ করতে হবে। তাহলে এই পারপেন্ডিকুলার একটা সার্টেন পয়েন্টে এসে ইন্টারসেক্ট করবে এই স্ট্রেট লাইনটাকে। তাহলে এইখানে দেখো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে। এবারে পার্টিকেলটা বা অবজেক্টটা কোন দিকে ডিসপ্লেসড হয়েছে? অ্যালং দ্য বেস অফ দ্যাট রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে তোমাকে অ্যালং দ্য বেস এই এফ ফোর্সের ভ্যালুকে ক্যালকুলেট করতে হবে। এবার এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে এফটা দেখো ট্রায়াঙ্গেলের হাইপটেনিউজ দিয়ে অ্যাক্ট করছে। তাহলে তোমার হাইপটেনিউজ দিয়ে যে ফোর্সটা অ্যাক্ট করছে তার এফেক্টকে তোমাকে নিয়ে আসতে হবে অ্যালং দ্য বেস অফ দ্যাট রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এবার বেসের সাথে হাইপটেনিউজের একটা সার্টেন রিলেশন আছে, যেখানে আমরা এই বেস অ্যাঙ্গেল দিয়ে বেস এবং হাইপটেনিউজকে রিলেট করাতে পারি। সেই ইকুয়েশনটা কি? সেই ইকুয়েশনটা হচ্ছে কোসাইন অফ থিটা বা কস থিটা। কস থিটা মানে বেস ডিভাইডেড বাই হাইপটেনিউজ। তাহলে এই থিটাটা কি? থিটাটা হচ্ছে এই ফোর্স এবং ডিসপ্লেসমেন্টের এই যে দুটো অ্যারো উজ্জয়িনী, আমি যদি এই অ্যারোটাকে আমি তোমার বোঝার সুবিধার জন্য আমি যদি জিনিসটাকে এইভাবে আরেকবার ড্র করে এরকমভাবে জিনিসটাকে আঁকি, তাহলে দেখো তো উজ্জয়িনী এই ব্যাপারটা দাঁড়াচ্ছে তো। এই সিচুয়েশনটাই এখানে ড্র করা হলো, যেখানে এই হরাইজেন্টাল অ্যারোটা হচ্ছে ডিসপ্লেসমেন্টের অ্যারো আর এই অ্যারোটা হচ্ছে তোমার ফোর্সের অ্যারো। তাহলে এই দুটো অ্যারোর মাঝখানে এইখানে একটা সার্টেন অ্যাঙ্গেল ক্রিয়েটেড হচ্ছে না? দেখো তো উজ্জয়িনী। হ্যাঁ স্যার। তাহলে আমি পারপেন্ডিকুলারটা কোথা থেকে ড্রপ করেছিলাম? আমি পারপেন্ডিকুলারটা ড্রপ করেছিলাম এইখান থেকে। তাহলে এই যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা হয়েছে তার এই যে অ্যাঙ্গেলটা, এটাই হচ্ছে বেস অ্যাঙ্গেল। তাহলে এই অ্যাঙ্গেলটাকেই আমি বলছি অ্যাঙ্গেল বিটুইন দ্য ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। এইটা এই কেসে একটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট রোল প্লে করে। তাহলে পরে আমি যদি কনসিডার করি লেট দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য অ্যাপ্লাইড ফোর্স অ্যান্ড দ্য ডিসপ্লেসমেন্ট বি, এক মিনিট দাঁড়াও উজ্জয়িনী, থিটা। আমি এই অ্যাঙ্গেলটাকে থিটা কনসিডার করলাম। তাহলে পরে ফ্রম দ্য রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আমরা কি বলবো? কস থিটা ইজ ইকুয়াল টু বেস ডিভাইডেড বাই হাইপটেনিউজ, এটা আমরা জানি। এবার বেস কি ডিনোট করছে? বেস ডিনোট করছে ডিসপ্লেসমেন্টকে। আর হাইপটেনিউজ কাকে ডিনোট করছে? হাইপটেনিউজ ডিনোট করছে অ্যাপ্লাইড ফোর্সকে। তাহলে আমি এই ইকুয়েশনে এটা লিখতে পারি বেস ডিভাইডেড বাই হাইপটেনিউজ। তাহলে পরে আমাদের এই কন্ডিশন অনুযায়ী বেস হচ্ছে কি? বেস হচ্ছে ডিসপ্লেসমেন্ট এস, আর আমার হাইপটেনিউজ কি? হাইপটেনিউজ হচ্ছে ডিসপ্লেসমেন্ট এফ। আচ্ছা একটা কাজ করো, বেসটাকে এস লেখার দরকার নেই, বেসটাকে বেস হিসাবেই রাখো, বেস ডিভাইডেড বাই ফোর্স এফ। তাহলে এখান থেকে আলটিমেটলি আমরা বেস ইজ ইকুয়াল টু কি বলতে পারি? যদি ক্রস মাল্টিপ্লাই করি উজ্জয়িনী, তাহলে ক্রস মাল্টিপ্লিকেশানে আমরা পাচ্ছি বেস ইজ ইকুয়াল টু এফ ইন্টু কস থিটা। এই অবধি তোমার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ স্যার। এই যে তুমি বেস ইজ ইকুয়াল টু এফ ইন্টু কস থিটা পেলে উজ্জয়িনী, এই এফ ইন্টু কস থিটাটাই হচ্ছে কম্পোনেন্ট অফ দ্য অ্যাপ্লাইড ফোর্স। তার মানে
আমি এইটাকেই বলতে পারি দিস ইজ নাথিং বাট দ্য কম্পোনেন্ট অফ দ্য অ্যাপ্লাইড ফোর্স। তুমি ক্যালকুলেট করে নিলে। এবার আমরা আগের যদি ওয়ার্ডিংটাতে ব্যাক করে যাই, ওয়ার্ক ডান কি ছিল? ম্যাগনিটিউড অফ দ্য অ্যাপ্লাইড ফোর্স ইনটু নেট ডিসপ্লেসমেন্ট। এখানে একটু স্লাইড চেঞ্জ হবে, এখানে কি চেঞ্জ হবে? কম্পোনেন্ট অফ দ্য অ্যাপ্লাইড ফোর্স ইনটু নেট ডিসপ্লেসমেন্ট। তাহলে পরে আমাদের এই কেসে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু কি হবে? কম্পোনেন্ট অফ দ্য অ্যাপ্লাইড ফোর্স। এবার এই কম্পোনেন্টটা তুমি কোন দিকে ক্যালকুলেট করেছো? ডিসপ্লেসমেন্টের ডাইরেকশানে ক্যালকুলেট করেছো। তাহলে এটাকে আরেকটু প্রিসাইসলি আমরা বলতে পারি কম্পোনেন্ট অফ দ্য অ্যাপ্লাইড ফোর্স ইন দ্য ডাইরেকশন অফ ডিসপ্লেসমেন্ট। তাহলে পরে আমরা যদি এটাকে এখানে লিখি কম্পোনেন্ট অফ দ্য অ্যাপ্লাইড ফোর্স ইন দ্য ডাইরেকশন অফ ডিসপ্লেসমেন্ট, তাহলে এটাকে আমাকে মাল্টিপ্লাই করতে হবে কাকে দিয়ে? নেট ডিসপ্লেসমেন্ট দিয়ে। তাহলে এবারে ওয়ার্ক ডানের তোমার রিপ্রেজেন্টেশনটা আগের থেকে একটু ডিফারেন্ট হবে। তাহলে আমাদের এই কেসে ওয়ার্ক ডানের এক্সপ্রেশনটা কি হবে? ডাব্লু ইজ ইকুয়াল টু কম্পোনেন্ট অফ দ্য অ্যাপ্লাইড ফোর্স আমরা একটু আগে ক্যালকুলেট করলাম উজ্জয়িনী, এফ কস থিটা, সেটা এফ কস থিটা লিখলাম মাল্টিপ্লাইড বাই এস। তাহলে পরে যদি আমি এটাকে এবারে একটু রিঅ্যারেঞ্জ করে লিখি, তাহলে পরে আমি এটাকে এইভাবে লিখব ডাব্লু ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা। দেখো ব্যাপারটা তোমার কাছে ক্লিয়ার হলো কিনা বলো। হ্যাঁ স্যার। এই যে ইকুয়েশনটা পেলে, এই ইকুয়েশনে তুমি তাহলে কি দেখতে পাচ্ছ? ওয়ার্ক ডান এবার তিনটে প্যারামিটারের উপর ডিপেন্ড করছে উজ্জয়িনী। একটা হচ্ছে ম্যাগনিটিউড অফ দ্য অ্যাপ্লাইড ফোর্স, সেকেন্ড হচ্ছে ডিসপ্লেসমেন্ট, আর থার্ড হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন দ্য অ্যাপ্লাইড ফোর্স অ্যান্ড দ্য ডিসপ্লেসমেন্ট। তাহলে আগের বারের মতন শুধু প্রোডাক্ট অফ অ্যাপ্লাইড ফোর্স অ্যান্ড নেট ডিসপ্লেসমেন্ট নয়, এখানে হচ্ছে প্রোডাক্ট অফ ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স, ডিসপ্লেসমেন্ট অফ দ্য বডি অ্যান্ড কোসাইন অফ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। ক্লিয়ার হলো কিনা বলো। হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার ওয়ার্ক ডান এটা কিন্তু একটা স্কেলার কোয়ান্টিটি, এটা মাথায় রাখবে উজ্জয়িনী। যদিও ফোর্স ভেক্টর কোয়ান্টিটি, ডিসপ্লেসমেন্ট ভেক্টর কোয়ান্টিটি, কিন্তু ভেক্টরের দুটো টাইপের প্রোডাক্ট হয়। তোমাকে যদি 4x5 বলা হয়, আমি তোমাকে একটা সিম্পল জিনিস যদি বলি, তুমি 4x5 লিখলে লিখবে 20, আবার তুমি যদি 4.5 করো, 4.5, তাহলে পরেও ইজ ইকুয়াল টু 20 লিখবে। স্কেলারে কোনো ডিফারেন্স নেই। কিন্তু যদি 4 আর 5 দুটো ভেক্টর হয়, তাহলে কিন্তু ভেক্টর 4 ক্রস ভেক্টর 5 কমপ্লিটলি ডিফারেন্ট মিনিং দেবে, ভেক্টর 4 ডট ভেক্টর 5 কমপ্লিটলি ডিফারেন্ট মিনিং দেবে। একটাতে তুমি দুটো ভেক্টরকে মাল্টিপ্লাই করে স্কেলার পাবে, আরেকটা প্রোডাক্টে তুমি দুটো ভেক্টরকে মাল্টিপ্লাই করে ভেক্টর পাবে। এই জন্য ভেক্টরের প্রোডাক্টের দুটো ক্যাটেগরি আছে। আমরা এইখানে ওয়ার্ক ডানের যে পার্টটা ক্যালকুলেট করি উজ্জয়িনী, এই ক্যালকুলেশানে হায়ার স্টাডিজে যখন আমরা আমাদের এখন যেহেতু ভেক্টর নিয়ে আমরা কোনো কিছু পড়িনি, হায়ার স্টাডিজে গিয়ে আমরা এটা দেখতে পাই এই প্রোডাক্টে আমরা দুটো ভেক্টরকে মাল্টিপ্লাই করলেও তার রেজাল্ট যখন আমরা পাচ্ছি, সেই রেজাল্ট একটা স্কেলার কোয়ান্টিটি হিসাবে আমাদের কাছে অ্যাপিয়ার করে। এই টাইপের প্রোডাক্টকে আমরা বলি হচ্ছে স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট অফ টু ভেক্টরস, যেখানে দুটো ভেক্টরকে প্রোডাক্ট করলেও রেজাল্ট ভেক্টর নয়, রেজাল্ট হচ্ছে স্কেলার। সেই কারণের জন্য মনে রাখবে ওয়ার্ক ডান ইজ এ স্কেলার কোয়ান্টিটি। এবারে ওয়ার্ক ডানের কি কি টাইপের ওয়ার্ক ডান হতে পারে উজ্জয়িনী? টাইপ অফ ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান পজিটিভ হতে পারে, জিরো হতে পারে, নেগেটিভ হতে পারে। পজিটিভ, জিরো, নেগেটিভ
জিরো তো আমরা অলরেডি একবার বলে এসেছি, কিন্তু এখানে আমরা একটা অন্য টাইপ অফ এক্সাম্পল দেখব। যে একটু আগে আমরা এই যে সেন্ট্রিপেটাল ফোর্সটা পড়ে এসেছিলাম উজ্জয়িনী, আমরা দেখব সেন্ট্রিপেটাল ফোর্স কখনো রোটেটিং বডির উপরে কোনো ওয়ার্ক পারফর্ম করতে পারে না। আমরা প্রথমে আগে ওয়ান বাই ওয়ান আমরা টাইপ অফ ওয়ার্ক ডান মানে আমরা এখানে কনসিডার করব পজিটিভ, নেগেটিভ অ্যান্ড জিরো ওয়ার্ক। ফার্স্টে আমরা পজিটিভ ওয়ার্ক ডানটাকে নিয়ে ডিফাইন করি। পজিটিভ ওয়ার্ক কখন হবে? ফোর্স, ডিসপ্লেসমেন্ট এরা ভেক্টর, কিন্তু এদের ম্যাগনিটিউড ইজ অলওয়েজ এ পজিটিভ কোয়ান্টিটি। তুমি কখনো -10 নিউটন ফোর্স বা -5 ফোর্স কিন্তু কখনো দেখবে না। ফোর্সের যখন কোনো ম্যাগনিটিউড দেওয়া হয় সেটা সবসময় পজিটিভ, 10 নিউটন, 5 নিউটন, 7 নিউটন এটসেট্রা। ডিসপ্লেসমেন্ট ভেক্টরে তুমি যখন ভেক্টর হিসাবে চিন্তা করবে তখন ডিসপ্লেসমেন্টের পজিটিভ নেগেটিভ হতে পারে, কিন্তু যখন তুমি ডিসপ্লেসমেন্টের ম্যাগনিটিউড নেবে, অ্যামাউন্ট অফ ডিসপ্লেসমেন্ট নেবে, তুমি যদি বলো একটা বডি ডিসপ্লেসড হয়েছে বাই অ্যান অ্যামাউন্ট অফ 20 সেন্টিমিটার বা 10 মিটার, তাহলে এই 20 সেন্টিমিটার বা 10 মিটার এই ভ্যালুগুলো কিন্তু পজিটিভ ভ্যালু। তাহলে ফোর্স আর ডিসপ্লেসমেন্টের ম্যাগনিটিউড ক্যান নেভার বি নেগেটিভ, দে আর অলওয়েজ পজিটিভ। তাহলে তারপরে আরেকটা টার্ম পড়ে আছে, সেটা কোন টার্মটা? সেটা হচ্ছে কস থিটা। কস থিটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। তোমার ম্যাথামেটিক্সে উজ্জয়িনী ওই জিরো, কস 45, কস 30, কস 45 এই ভ্যালুগুলো তুমি জানো? জানো তো? হ্যাঁ স্যার। কস জিরোর ভ্যালু কত উজ্জয়িনী? স্যার 1। 1 মানে +1, তাই তো? হ্যাঁ স্যার। কস 90 ডিগ্রি কত? স্যার 0। 0। বাকি অ্যাঙ্গেলগুলো আমি যাচ্ছি না। এবার তুমি 90 ডিগ্রি অবধি পড়েছো, তুমি যদি বিয়ন্ড 90 ডিগ্রি যাও তাহলে পরে অ্যাঙ্গেল ইনক্রিজ করবে। যখন 180 ডিগ্রিতে পৌঁছানো যায় তখন কসের ভ্যালু হয়ে যায় নেগেটিভ। আমি সেটাতে সেকেন্ড এই নেগেটিভ ওয়ার্কের সময়টাতে যাচ্ছি। এখন আমার কাছে কন্ডিশন হচ্ছে পজিটিভ ওয়ার্কের কথা। পজিটিভ ওয়ার্ক তাহলে কখন হবে? যখন কস থিটা পজিটিভ হবে। এবার কস থিটা পজিটিভ হওয়া মানে থিটার ভ্যালু 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি, মানে 0 ডিগ্রির ইকুয়াল বা গ্রেটার দ্যান 0 আর লেস দ্যান 90 ডিগ্রি হতে হবে। এটা হচ্ছে পজিটিভ ওয়ার্ক ডানের বেসিক কন্ডিশন। অ্যাঙ্গেল যদি লেস দ্যান 90 ডিগ্রি হয় উজ্জয়িনী, তাহলে পরে আমরা সেই অ্যাঙ্গেলকে বলি হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল। তার মানে অ্যাঙ্গেল বিটুইন ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট যদি অ্যাকিউট হয় তাহলে পরে আমরা ওয়ার্ক ডান পাবো পজিটিভ। তাহলে পজিটিভ ওয়ার্কের কেসে আমরা কি পাই? ইন জেনারেল ওয়েতে আমরা যেটা বলতে পারি, দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট ভেক্টরস ইজ অ্যান, আচ্ছা, ইজ অ্যাকিউট করে দাও, দ্যাট ইজ 0 ডিগ্রি থেকে, মানে 0 ডিগ্রির ইকুয়াল হবে অর গ্রেটার হবে বাট লেস দ্যান 90 ডিগ্রি হবে। তাহলে পরে আমার কাছে ইকুয়েশনটা দাঁড়াবে কীরকম? আমার কাছে ইকুয়েশনটা হচ্ছে এই রকম উজ্জয়িনী, যেখানে থিটার ভ্যালু আইদার ইকুয়াল টু 0 অর গ্রেটার দ্যান 0 বাট লেস দ্যান 90 ডিগ্রি। এইটাকে আমরা বলছি হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেলের কন্ডিশন। কিন্তু আমরা পজিটিভ ওয়ার্ক মানে যেটাকে সিম্পলিফাই করে নিই সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট অফ দ্য বডি অকার্স ইন দ্য ডাইরেকশন অফ দ্য অ্যাপ্লাইড ফোর্স। আমরা তখন এই অ্যাকিউট অ্যাঙ্গেল হিসাবে ব্যাপারটাকে বলি না। তাহলে আমাদের পজিটিভ ওয়ার্কের এক্সাম্পল হিসাবে আমরা কি কনসিডার করব?
যে ডাইরেকশানে ফোর্স অ্যাপ্লাই করছি বডিটা সেই ডাইরেকশানে ডিসপ্লেস হচ্ছে। তাহলে পরে আমি এটাকে বলবো কি, ইফ দ্য বডি ইজ displaced in the direction of the applied force, work done by the force is said to be positive. এবার আমাকে একটা কথা বলো তো উজ্জয়িনী, ধরো আমি এই রকম দুটো অ্যারো ড্র করলাম, এই দুটো অ্যারো উজ্জয়িনী কখনো ইন্টারসেক্ট করবে? না স্যার। এরা প্যারালাল, তাই তো? হ্যাঁ স্যার। দুটো প্যারালাল লাইনের মধ্যে কোনো অ্যাঙ্গেল এক্সিস্ট করে উজ্জয়িনী? না। তাহলে এই কন্ডিশনে অ্যাঙ্গেল বিটুইন দিস টু অ্যারোজ ইজ 0 ডিগ্রি, তাই তো? হ্যাঁ স্যার। এবার তুমি এই ফিগারটাতে এসো, এখানে তুমি ফোর্সটা অ্যাপ্লাই করেছো হরাইজেন্টালি, তার মানে আমি এখান থেকে একটা অ্যারোকে এখানে নিয়ে যাচ্ছি। ফোর্সটা অ্যাপ্লাই করেছো এই ডাইরেকশানে, ডিসপ্লেসমেন্ট এই ডাইরেকশানে হচ্ছে। তাহলে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট এই দুটো ভেক্টর প্যারালাল টু ইচ আদার, তাহলে এদের মধ্যে কি কোনো অ্যাঙ্গেল থাকবে? থাকবে না, তাই তো? না স্যার। তাহলে পরে আমি যে এই কন্ডিশনটা বললাম যে ইফ দ্য বডি ইজ ডিসপ্লেসড ইন দ্য ডাইরেকশন অফ দ্য অ্যাপ্লাইড ফোর্স, তার মানে হচ্ছে কি, ডিসপ্লেসমেন্ট যখন হবে ইন দ্য ডাইরেকশন অফ দ্য ফোর্স, তখন অ্যাঙ্গেল বিটুইন দেম উইল বিকাম 0। তাহলে পরে আমি কি বলবো, হোয়েন displacement occurs in the direction of the applied force, angle theta will be equal to 0 degree। তাহলে থিটা যদি 0 ডিগ্রি হয় তাহলে পরে cos 0 ডিগ্রি মিনস +1। এবার তুমি ওয়ার্ক ডানের এক্সপ্রেশনটাতে পুট করো, কোন এক্সপ্রেশনটাতে? এই এক্সপ্রেশনটাতে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমি কি লিখবো উজ্জয়িনী, এফ এস মাল্টিপ্লাইড বাই +1, তার মানে ইজ ইকুয়াল টু সিম্পল ওয়েতে এফ ইন্টু এস। এটাই হচ্ছে দেখো আমার পজিটিভ ওয়ার্ক। দেখো এটা ক্লিয়ার হলো কিনা বলো। হ্যাঁ স্যার। তুমি একটা অবজেক্টকে যদি একটা সার্টেন হাইট থেকে রিলিজ করে দাও, তাহলে অবজেক্টটা ভার্টিক্যাল ডাইরেকশানে তোমার নামতে থাকবে, মুভ করবে। কেন বডিটা ভার্টিক্যাল ডাইরেকশানে মুভ করছে? আর্থ সেন্টারের দিকে বডিটাকে পুল করছে, ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ডাইরেকশানে পুল করছে। তাহলে যখন একটা বডি ফ্রিলি ফল করছে আন্ডার দ্য অ্যাকশন অফ গ্র্যাভিটি, সেখানে বডির ডিসপ্লেসমেন্ট হচ্ছে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। আর্থ বডির উপর যে ফোর্সটা অ্যাপ্লাই করছে সেটাও ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। তাহলে দেখো ডিসপ্লেসমেন্ট আর ডাইরেকশন অফ ফোর্স এইটার মতন প্যারালাল টু ইচ আদার হয়ে গেল, দুটোই ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। তাহলে ওয়ার্ক ডান বাই দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ এ পজিটিভ ওয়ার্ক ডান। দেখো ক্লিয়ার তো উজ্জয়িনী পজিটিভ ওয়ার্কটা? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার হচ্ছে নেগেটিভ ওয়ার্ক। নেগেটিভ ওয়ার্ক কখন হবে উজ্জয়িনী? নেগেটিভ ওয়ার্ক হবে কস থিটা যদি মাইনাস হয়। এবার যেই মোমেন্টে তুমি 90 ডিগ্রি এক্সিট করে যাচ্ছ, তার মানে তোমার অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে অবটিউস অ্যাঙ্গেল, সঙ্গে সঙ্গে আমরা কসের নেগেটিভ ভ্যালু পাই। তার মানে আমার এই কেসে দ্য অ্যাঙ্গেল between the force and
displacement vectors is obtuse. এবার obtuse মানে greater than 90। তাহলে আমার এখানে লজিকটা যেটা হবে উজ্জয়িনী, 90 ডিগ্রি থেকে থিটা গ্রেটার হবে, কিন্তু আমরা এখানে লেস দ্যান ইকুয়াল টু থাকবো 180 ডিগ্রি। এই কন্ডিশনটা হলেই কস নেগেটিভ ভ্যালু দেবে, ওয়ার্ক ডান নেগেটিভ হবে। কিন্তু আমরা এখানে শুধুমাত্র থিটা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রির কন্ডিশনটাকে নেব। কীরকম? আমি এই অ্যারোটাকে এখানে নিয়ে আসলাম, আমি একটা সেকেন্ড অ্যারো ড্র করলাম উজ্জয়িনী। এই সেকেন্ড অ্যারোটা কি হলো, আচ্ছা ছাড়ো, এটা কোনো কারণের জন্য আচ্ছা এই দুটো অ্যারো উজ্জয়িনী, এই দুটো অ্যারো দেখো প্যারালাল লাইনে অ্যাক্ট করছে, কিন্তু এদের ডাইরেকশন হচ্ছে অপোজিট টু ইচ আদার। এবার তুমি যদি এই অ্যারোটাকে এইখানে নিয়ে প্লেস করো উজ্জয়িনী, তাহলে এই পয়েন্টে একটা অ্যাঙ্গেল ক্রিয়েটেড হবে। এই অ্যাঙ্গেলটার ভ্যালু কত? বলতে পারবে? উজ্জয়িনী আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো? উজ্জয়িনী আমার কথা তুমি শুনতে পাচ্ছ? স্যার আমার শুনতে একটু অসুবিধা হচ্ছে, আমি রিজয়েন করলে হবে? হ্যাঁ 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 হ্যাঁ, শিওর শিওর শিওর। উজ্জয়িনী দেখো তো আমার কথা শুনতে পাচ্ছ এবারে?
হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি যেটা তখন বলছিলাম তোমাকে, এই যে দেখো দুটো অ্যারো রয়েছে, একটা ব্ল্যাক কালারের অ্যারো আর একটা রেড কালারের অ্যারো, এরা একই পয়েন্ট থেকে অপোজিট ডাইরেকশানে ড্র করা রয়েছে। তাহলে পরে এইখানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েটেড হচ্ছে, তো এই অ্যাঙ্গেলটার ভ্যালু কত উজ্জয়িনী? স্যার 180। 180 ডিগ্রি, ভেরি গুড। এইবার এই ব্যাপারটাকে আমি ডিলিট করে দিলাম। সিচুয়েশনটাকে তুমি এভাবে ইমাজিন করো, ধরো এটা একটা অবজেক্ট রয়েছে, একটা বল রয়েছে ধরো, এই বলটাকে তুমি ভার্টিক্যালি আপওয়ার্ড ডাইরেকশানে থ্রো করলে, বলটা ভার্টিক্যালি ধরো এরকম একটা হাইট অবধি গেল। এবার এই কন্ডিশানে বলটার তোমার আপওয়ার্ড ডাইরেকশানে ডিসপ্লেসমেন্ট হয়েছে, আবার সাইমালটেনিয়াসলি তুমি এই বলের উপর ডাউনওয়ার্ড ডাইরেকশানে অ্যাক্ট করছে কে? ডাউনওয়ার্ড ডাইরেকশানে অ্যাক্ট করছে হচ্ছে গ্র্যাভিটেশনাল পুল অফ আর্থ। তাহলে এই যে ডাউনওয়ার্ড অ্যারো, এই অ্যারোটা ডিফাইন করছে ফোর্স অ্যাক্টিং অন দ্যাট বডি, আর এই আপ অ্যারোটা ডিফাইন করছে বডিটাকে তুমি কোন দিকে ডিসপ্লেস করাচ্ছ। তাহলে বডিটা ডিসপ্লেসড হচ্ছে ইন দ্য ভার্টিক্যালি আপওয়ার্ড ডাইরেকশন, ফোর্স যেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল পুল অফ আর্থ অন দ্য বডি, সেটা অ্যাক্ট করছে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ডাইরেকশন। তাহলে এই দুটো অ্যারো দেখো অপোজিটলি ডাইরেক্টেড, তাহলে এদের মধ্যে ইন্টারনাল অ্যাঙ্গেল কত হবে উজ্জয়িনী? ওই 180 ডিগ্রি। কস 180 ডিগ্রি মানে হচ্ছে -1। তাহলে এই কেসে যখন তুমি একটা বডিকে ভার্টিক্যালি আপওয়ার্ড ডাইরেকশানে থ্রো করেছো, তখন বডির ডিসপ্লেসমেন্ট হচ্ছে ইন দ্য আপওয়ার্ড ডাইরেকশন, আর ফোর্স অফ গ্র্যাভিটি ইজ অ্যাক্টিং ইন দ্য ডাউনওয়ার্ড ডাইরেকশন, দেন ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স অফ গ্র্যাভিটি উইল বি নেগেটিভ। কেন? কারণ ফোর্সের অপোজিটে বডিটা মুভ করছে। এটা তোমার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ স্যার। তাহলে পরে আমরা, এবার আমি এইগুলোকে ডিলিট করে দিই উজ্জয়িনী। তাহলে আমার এখানে কন্ডিশনটা কি হবে? কন্ডিশনটা হচ্ছে আমরা শুধু 180 ডিগ্রিটাকে মাথায় রেখে করব। তাহলে আমার কাছে নেগেটিভ ওয়ার্কের কন্ডিশনটা হচ্ছে ইফ দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য বডি ইজ ইন এ ডাইরেকশন opposite to that of the applied force, work done by the force is said to be negative. দেখো উজ্জয়িনী, এই স্টেটমেন্টটা ক্লিয়ার কিনা বলো? হ্যাঁ স্যার। তাহলে when the displacement and force vectors are opposite to each other, আমরা কি পাচ্ছি? থিটা ইজ ইকুয়াল টু পাচ্ছি 180 ডিগ্রি। তাহলে থিটা যদি 180 ডিগ্রি হয়, দেয়ার ফোর আমি কি বলবো? কস 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু -1। ক্লিয়ার তো উজ্জয়িনী এটা? হ্যাঁ স্যার। আচ্ছা, একটা সেকেন্ড উজ্জয়িনী, দাঁড়াও, একটু হাওয়া দিচ্ছে, আমি জানলাটা একটু বন্ধ করে দিই, ধুলো ঢুকে যাবে। এক সেকেন্ড।
হ্যাঁ উজ্জয়িনী, আমার কথা শুনতে পাচ্ছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে দেখো কস 180 ডিগ্রির ভ্যালু হয়ে গেল -1। তাহলে এবারে তুমি ইকুয়েশনটার মধ্যে পুট করে দাও। তাহলে ডাব্লু ইজ ইকুয়াল টু ছিল এফ এস কস থিটা, তাহলে এফ এস ইন্টু -1 দ্যাট ইজ ইকুয়াল টু নেগেটিভ অফ এফ এস। তাহলে শুধুমাত্র এই কেস নয়, যেখানে তুমি রিয়েল লাইফ এক্সাম্পলে যেখানে ফ্রিকশন এক্সিস্ট করে উজ্জয়িনী, সেখানে তুমি যদি একটা বডিকে, ধরো তোমার এই ফ্লোরের উপর দিয়ে আমরা যদি একটা বডিকে হরাইজেন্টালি মুভ করাই, তাহলে যে ডাইরেকশানে বডিটা ডিসপ্লেসড হবে তার অপোজিট ডাইরেকশানে ফোর্স অফ ফ্রিকশন অ্যাক্ট করে। তাহলে ফোর্স অফ ফ্রিকশন যে ওয়ার্কটা পারফর্ম করবে অন দ্যাট বডি সেটা হবে নেগেটিভ। তার মানে যে কোনো কেসে যখনই আমি এটা অবজার্ভ করব যে ফোর্সের এগেনস্টে অপোজিট ডাইরেকশানে বডি মুভ করছে, ওয়ার্ক ডান বাই দ্যাট ফোর্স উইল অলওয়েজ বি নেগেটিভ। এটা ক্লিয়ার উজ্জয়িনী? হ্যাঁ স্যার। এইবারে হচ্ছে জিরো ওয়ার্ক। এই জিরো ওয়ার্কের ব্যাপারটা অলরেডি আমরা একটা জিনিস পড়ে এসেছি উজ্জয়িনী, সেটা হচ্ছে ফোর্স অ্যাপ্লাই করছি, ডিসপ্লেসমেন্ট জিরো, তাহলে সেখানে আমরা কোনো ওয়ার্ক পারফরমেন্স পাচ্ছি না, সেটা হচ্ছে জিরো ওয়ার্ক। এছাড়া আর একটা কেসেও জিরো হয়। তাহলে কন্ডিশন নাম্বার 1, ইফ দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য বডি আন্ডার দ্য অ্যাকশন অফ ফোর্স ইজ জিরো, এটা ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হচ্ছে, এটা তো অবভিয়াসলি ইফ দ্য অ্যাপ্লাইড ফোর্স ইজ জিরো, যেখানে ফোর্স তুমি অ্যাপ্লাই করছো না সেখানে ওয়ার্ক ডান হবার কোনো কন্ডিশনই অ্যারাইজ করে না। এবার হচ্ছে থার্ড কন্ডিশন উজ্জয়িনী। থার্ড কন্ডিশনটা কি? আমরা আবার এই ইকুয়েশনটাতে ব্যাক করে যাই, যেখানে এফ আছে, এস আছে, এফ আর এস এর দুটো ডেফিনিট ভ্যালু রয়েছে, বাট স্টিল ওয়ার্ক ডান জিরো। সেটা কখন পসিবল? যদি কস থিটা জিরো হয়। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কস জিরো, থিটা মানে কি? অ্যাঙ্গেল বিটুইন ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। তাহলে দুটো কোয়ান্টিটি যদি মিউচুয়ালি পারপেন্ডিকুলার হয় তাহলেই তাদের ইন্টারনাল অ্যাঙ্গেল 90 ডিগ্রি হবে। তার মানে থার্ড কন্ডিশন হচ্ছে, ইফ দ্য অ্যাপ্লাইড ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট অফ দ্য বডি আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার। তার মানে যদি বডিটা হরাইজেন্টালি মুভ করে তাহলে ফোর্স অ্যাক্ট করবে ভার্টিক্যালি, কারণ হরাইজেন্টাল আর ভার্টিক্যাল হচ্ছে মিউচুয়ালি পারপেন্ডিকুলার টু ইচ আদার। তাহলে এই কন্ডিশনেও আমরা দেখতে পাবো ওয়ার্ক ডান জিরো। কারণ কি? বিকজ ইন দ্যাট কেস থিটা উইল বি ইকুয়াল টু 90 ডিগ্রি অ্যান্ড কস থিটা ইজ ইকুয়াল টু, সরি কস থিটা না বলে এটা বলা উচিত কস 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু জিরো। এই থার্ড কন্ডিশনটা ক্লিয়ার উজ্জয়িনী? হ্যাঁ স্যার। এবার এর রিয়েল লাইফ এক্সাম্পল তুমি কি বলতে পারো? এরকম রিয়েল লাইফ এক্সাম্পল তোমার কাছে আছে যেখানে ফোর্স অ্যাক্ট করছে বডির উপর যে ডাইরেকশানে, আর বডিটা যেদিকে ডিসপ্লেসড হচ্ছে এরা হচ্ছে মিউচুয়ালি পারপেন্ডিকুলার? এরকম কোনো এক্সাম্পল কখনো অবজার্ভ করেছো? স্যার মনে পড়ছে না। তুমি ধরো দোকান থেকে কিছু একটা জিনিস কিনে নিয়ে আসলে ব্যাগের মধ্যে করে, হাতে করে ঝুলিয়ে। ওই ব্যাগটা যখন তোমার হাতে ঝোলানো রয়েছে তখন তুমি কিভাবে মুভ করছো উজ্জয়িনী? হরাইজেন্টাল রোডের উপর দিয়ে মুভ করছো তো? তাহলে হ্যাঁ স্যার। তাহলে তোমার এখানে মুভমেন্টটা হরাইজেন্টালি। আর তোমার ব্যাগের মধ্যে যে অবজেক্টটা রয়েছে তাকে আর্থ কোন ডাইরেকশনে পুল করছে? স্যার ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস। ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। তাহলে দেখো তো, ভার্টিক্যালি ডাউনওয়ার্ড গ্র্যাভিটেশনাল পুল অ্যাক্ট করছে,
আর বডিটা তুমি কিভাবে মুভ করাচ্ছ হরাইজেন্টালি, তাহলে এই হরাইজেন্টালের সাথে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড এই যে দুটো ডাইরেকশন এরা মিউচুয়ালি পারপেন্ডিকুলার তো। হ্যাঁ স্যার। তাহলে এখানে ওয়ার্ক ডান বাই দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স কত হবে? 0 হবে না? হ্যাঁ স্যার। যখন দেখবে আমাদের, আমরা ধরো তোমার ট্রেনে করে যদি কোথাও যাই, সেখানে দেখবে প্ল্যাটফর্মে প্রচুর কুলি থাকে। কুলিরা যখন লাগেজ মাথার উপরে নিয়ে হরাইজেন্টালি হেঁটে যায় উজ্জয়িনী, তখন ওই লাগেজগুলোর উপর তো ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ডাইরেকশানে গ্র্যাভিটেশনাল পুল অফ আর্থ অ্যাক্ট করছে, আর কুলি মাথার উপরে ওই লাগেজটাকে নিয়ে হরাইজেন্টালি মুভ করছে। তাহলে কুলির মুভমেন্ট হরাইজেন্টাল, তার মানে লাগেজের মুভমেন্ট হরাইজেন্টাল, আর লাগেজের উপর ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ডাইরেকশানে অ্যাক্ট করছে গ্র্যাভিটেশনাল পুল অফ আর্থ। তাহলে এখানেও দেখো হরাইজেন্টাল আর ভার্টিক্যাল মিউচুয়ালি পারপেন্ডিকুলার, তাহলে ওয়ার্ক ডান বাই দ্য গ্র্যাভিটেশনাল পুল অফ আর্থ কত? 0 না? চিন্তা করে দেখো। হ্যাঁ স্যার। আর আরেকটা এক্সাম্পল তোমাকে বলে দিই, আমরা ক্লাসটা যখন শুরু করেছিলাম সেন্ট্রিপেটাল ফোর্স পড়েছিলাম তো। হ্যাঁ। সেন্ট্রিপেটাল ফোর্সে আমরা কি দেখেছিলাম উজ্জয়িনী? যে সেন্ট্রিপেটাল ফোর্স অ্যাক্ট করে অ্যালং দ্য রেডিয়াস টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য সার্কুলার পাথ। আর কিভাবে অ্যাক্ট করে? পারপেন্ডিকুলার টু দ্য ডাইরেকশন অফ মোশন অফ দ্য বডি, তাই না? হ্যাঁ স্যার। তাহলে দেখো, মোশনের সাথে যদি পারপেন্ডিকুলারলি ফোর্সটা অ্যাক্ট করে, তার মানে কি ডিসপ্লেসমেন্টের সাথেও ফোর্সটা পারপেন্ডিকুলারলি অ্যাক্ট করছে। তাহলে সেন্ট্রিপেটাল ফোর্স বডির ডাইরেকশন অফ মোশনের সাথে পারপেন্ডিকুলারলি অ্যাক্ট করার জন্য সেন্ট্রিপেটাল ফোর্সের ডাইরেকশন আর ডিসপ্লেসমেন্ট অফ দ্য বডির ডাইরেকশন হচ্ছে অলওয়েজ মিউচুয়ালি পারপেন্ডিকুলার। তাহলে নেট এফেক্ট কি হয়ে যাবে? ওয়ার্ক ডান বাই দ্য সেন্ট্রিপেটাল ফোর্স 0। তাহলে 0 ওয়ার্কের তিনটে কন্ডিশন উজ্জয়িনী। আইদার ডিসপ্লেসমেন্ট 0, যেখানে ফোর্স এক্সিস্ট করছে, আইদার ফোর্স 0, ফোর্স যখন 0 তখন তো ডিসপ্লেসমেন্ট 0 অবভিয়াসলি, আর থার্ড কন্ডিশন ফোর্স ডিসপ্লেসমেন্ট বোথ আর এক্সিস্টিং বাট দে আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার। তাই জন্য অ্যাঙ্গেল বিটুইন দেম বিকামস 90 ডিগ্রি, cos 90 0, hence work done by that applied force when the body is displaced perpendicular to the direction of the applied force is always 0। তাহলে সেন্ট্রিপেটাল ফোর্স কখনো ওয়ার্ক পারফর্ম করে না রোটেটিং বডির উপর, সেই জন্য সেন্ট্রিপেটাল ফোর্সকে আমরা বলি এ 0 ওয়ার্ক ফোর্স। দেখো ব্যাপারটা ক্লিয়ার হলো কিনা বলো। হ্যাঁ স্যার। তাহলে নেগেটিভ মানে কি? ফোর্স ডিসপ্লেসমেন্ট অপোজিট টু ইচ আদার। পজিটিভ মানে কি? ফোর্স ডিসপ্লেসমেন্ট দে আর ইন দ্য সেম ডাইরেকশন। 0 মানে কি? যদি আমরা কনসিডার করি ফোর্স ডিসপ্লেসমেন্ট বোথ আর এক্সিস্টিং, সেখানে ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট উইল বি মিউচুয়ালি পারপেন্ডিকুলার। ক্লিয়ার তো উজ্জয়িনী? হ্যাঁ স্যার। আচ্ছা, এইটা হয়ে গেল আমাদের এই পার্টটা, পজিটিভ নেগেটিভ ওয়ার্ক আমরা যেটা করলাম। নেক্সট দিনকে আমরা ওয়ার্ক ডান বাই দ্য গ্র্যাভিটি, যখন আমি তোমাকে বললাম যে একটা অবজেক্টকে যদি আমি একটা সার্টেন হাইট থেকে রিলিজ করে দিই, তাহলে অবজেক্ট ভার্টিক্যালি মুভ করছে এবং গ্র্যাভিটেশনাল পুল অফ আর্থ ভার্টিক্যাল ডাউনওয়ার্ড ডাইরেকশানে অ্যাক্ট করছে। তাহলে এই কন্ডিশানে গ্র্যাভিটেশনাল পুল কতটা ওয়ার্ক পারফর্ম করছে সেটা আমরা ক্যালকুলেট করব। করার পর আমরা ইউনিটস অফ ওয়ার্কটাকে ডিফাইন করব, করে আমরা চলে যাব এনার্জি পার্টে। তোমাদের কি ওয়ার্ক পার্টটা পুরোটা হয়ে গিয়েছে স্কুলে? না স্যার, বেশি হয়নি। আচ্ছা, তাহলে নেক্সট ক্লাসে আমরা ওয়ার্কের পার্টটা কমপ্লিট করে নিয়ে আমরা এনার্জি পার্টটাতে যাব। তাহলে আজকে যতটা পর্যন্ত ডিসকাস হলো ক্লিয়ার তো উজ্জয়িনী? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা এই অবধি থাক। আমি তোমার ফার্স্ট চ্যাপ্টারের নোটটা বানিয়ে পাঠাবো। আর আমি আগের দিনের ক্লাসে আমি বুঝতে পারলাম না, সাউন্ডটা খুব ফ্লাকচুয়েট করেছে। আমি দেখছি আমি সাউন্ডটা যতটা পারা যায় একটু এনহ্যান্স করে আমি ভিডিওটা করে আপলোড করে, আর আজকের ক্লাসটা আপলোড করে আমি দুটোরই তোমাকে লিঙ্কটা পাঠিয়ে দেবো ভিডিওর। ঠিক আছে। ঠিক আছে, তাহলে চলো আজকে ক্লাসটা এখানে শেষ করছি। হ্যাঁ স্যার। ওকে, গুড নাইট।
গুড নাইট স্যার।